আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি উদ্ভিদ বিজ্ঞানে একটা অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের সেকেন্ড অধ্যায় নিয়ে আলোচনা করব, ওই অধ্যায়টা শুরু করব। তো আজকে আমাদের টপিক হলো, আমরা আজকে উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়। তো আজকে আমাদের বায়োলজি ফার্স্ট, বায়োলজি বায়োলজি ফার্স্টে তোমার হলো বেসিক স্ট্যান্ডার্ডের সেকেন্ড অধ্যায়ের উপরে ক্লাস হবে, বেসিক স্ট্যান্ডার্ড ক্লাস হবে। তো আজকে আমাদের অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হলো তোমার কোষ বিভাজন। কোষ বিভাজন। তো আজকে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অধ্যায় শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি এই অধ্যায় সম্পর্কে। তো তোমরা, আমি ধরে রাখতেছি যে তোমরা আমার প্রথম অধ্যায়ের ভিডিওটা করছো। তো ওই অধ্যায়ের তুলনায় এই অধ্যায়টা অনেক ছোট একটা অধ্যায়। হাইস্ট হলে 4 থেকে 5টা ভিডিওতে এই পুরো অধ্যায়টা কমপ্লিট করা হয়ে যাবে, কারণ অধ্যায়টা অনেক ছোট। আর আমি একটা জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা আমার আগের অধ্যায়ের ভিডিওটা করে আসো। করে আসলে প্রথমত আমি কিভাবে পড়াই সেটা বুঝতে পারবা, প্লাস হলো আমি আসলে মানে ধরো অনেক টার্ম আছে, এখন প্রতিটা ভিডিওতে আমি সব টার্ম নিয়ে আলোচনা করতে পারবো না। এর জন্য আমি আগের অধ্যায় পড়ানোর টাইমে যে টার্ম গুলো আলোচনা করছি ওগুলা জাস্ট আমি বলবো যে মানে লাস্ট ভিডিওতে এইগুলো আলোচনা করা হয়েছে, তো এইটা তোমরা জানো। ওইটা ধরেই আমি মূলত এই অধ্যায়টা আলোচনা করবো। তো এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই কোষ আর কোষের গঠন অধ্যায়টা কমপ্লিট করে তারপরে এই অধ্যায়তে আসো, একদম প্রপারলি একটা সিকোয়েন্সে পড়ো, তাইলে তোমাদের সুবিধা হবে। ওইটা পড়লে তোমার ওইটার পড়াও হয়ে যাবে, আবার এইটারও মানে তুমি বুঝতে পারবা যে আমি কিভাবে পড়াই, তো তোমাদের এইটা পড়তে অনেক সুবিধা হবে। তো আমাদের আজকের অধ্যায় কি? আজকের অধ্যায় হলো তোমার কোষ বিভাজন। তো এই অধ্যায়টা আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমাদের কমপ্লিট করাই দিব। তো আমি প্রথমে তোমাদের বইটা দাগাই দিব। তো চলো তোমরা বইতে চলে যাও। তোমরা বইতে চলে যাও, এটা হলো তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের বা বায়োলজি ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায়, বায়োলজি ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায়। তো এই অধ্যায়তে তোমরা চলে যাও। তো অধ্যায়তে গেলা, অধ্যায়ের নাম হলো কোষ বিভাজন। তো অধ্যায়ের শুরুতে তোমার দেখবা যে শুরুতে একটা প্যারা আছে, শুরুতে একটা প্যারা আছে। এই প্যারার একদম লাস্টের লাইনে দেখবা লেখা আছে একটা বিজ্ঞানীর নাম, লেখা আছে ওয়াল্টার ফ্লেমিং। তোমার ইংলিশে লেখা আছে, এই বিজ্ঞানীর নামটা দাগাও। দাগানোর পরে একটা প্রাণীর নাম লেখা আছে সামুদ্রিক স্যালামেন্ডার, সামুদ্রিক স্যালামেন্ডার এই প্রাণীর নামটা দাগাও। তার একটু উপরে লেখা আছে কোষে প্রথম বিভাজন লক্ষ্য করেন, কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, এই লাইনটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমার তারপরে একটা প্যারা আছে হ্যাপ্লয়েড বনাম ডিপ্লয়েড। তো এই প্যারাতে যাও। এই প্যারাতে দেখবা তৃতীয় লাইনে লেখা আছে 2 সেট ক্রোমোজোম, এতটুকু দাগাও। তার একটু করে পরে লেখা আছে এই ডিপ্লয়েড কোষ বা 2N, এতটুকু দাগাও। দাগানোর পরে নিচের লাইনে লেখা আছে তোমার 1 সেট ক্রোমোজোম, এতটুকু দাগাও। তারপর একটু করে পরে লেখা আছে হ্যাপ্লয়েড কোষ বা N, এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে একটা প্যারা আছে কোষ বিভাজনের প্রকার। তো প্রকারে তোমার শুরুতে লেখা আছে 3 প্রকার কোষ বিভাজন, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার নামগুলা দিয়ে আছে, তো নামগুলা দাগাও। 1 নম্বরে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এতটুকু দাগাও। 2 নম্বরে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, এতটুকু দাগাও। 3 নম্বরে মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, এতটুকু দাগাও। এটা দাগাইলা, দাগানোর পরে পরের পৃষ্ঠায় চলে আসো। পরের পৃষ্ঠায় চলে আসো। তো পরের পৃষ্ঠায় তোমার অ্যামাইটোসিস প্রক্রিয়াটা দেওয়া আছে। আসলে প্রক্রিয়াটা আসলে এইভাবে তোমাদের জানা লাগবে না, আমি একটু দেখাই দেবো, মানে দেখলেই তোমরা বুঝতে পারবে, এটা তোমার আলাদাভাবে বই পড়া লাগবে না। তারপর দেখবা বোল্ড করে কয়েকটা প্রাণীর নাম লেখা আছে ইস্ট অ্যামিবা। তোমার এটা হলো তোমার ওই চিত্র দিয়ে আছে, চিত্রের পরে যে প্যারাটা শুরু হয়েছে ওই প্যারার দ্বিতীয় লাইনে দেখবা যে বোল্ড করে 2টা প্রাণীর নাম দিয়ে আছে ইস্টার অ্যামিবা। তো ইস্টার অ্যামিবা ওয়ার্ডটা দাগাও। দাগাও, দাগানোর পরে দেখবা তার নিচের লাইনে লেখা আছে ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়াও কতকটা অ্যামাইটোসিসের মতো। তো এই পুরা লাইনটুকু দাগাও, ব্যাকটেরিয়ার দ্বিভাজন প্রক্রিয়াটা কতকটা অ্যামাইটোসিসের মতো, এতটুকু দাগাও। এতটুকু দাগালা, দাগানোর পরে দেখবা যে নিচে একটা প্যারা আছে অ্যামাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্য। তো এর এর প্রথম লাইনে লেখা আছে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। তো এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে তোমার একটা প্যারা শুরু হয়েছে, লেখা আছে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। তো এই প্যারাটা দাগাও। দাগানোর পর নিচে এতটুকু দাগাও, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, এতটুকু দাগাও। নিচে তোমার ইংলিশে লেখা আছে ইকুয়েশনাল সেল ডিভিশন, ইকুয়েশনাল সেল ডিভিশন, এতটুকু দাগাও, যে ইকুয়েশনাল সেল ডিভিশন। তো এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার হলো চতুর্থ লাইনে চলে আসো। চতুর্থ লাইনে তোমার লেখা আছে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগানোর পরে 2 লাইন নিচে চলে আসো। 2 লাইন নিচে তোমার লেখা আছে এ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভাজিত হয়। এই পুরা লাইনটুকু দাগাও। এই পুরা লাইনটুকু দাগানোর পরে তোমার হলো 1 লাইন পরে দেখো লেখা আছে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি, সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি। তো এই লাইনটুকু দাগাও।
এই লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে তুমি নিচে চলে যাও, নিচে দেখবা আরেকটা প্যারা শুরু হয়েছে, প্যারাতে শুরুতে লেখা আছে মাইটোসিস বিভাজনে। তো এই প্যারা তোমার দ্বিতীয় লাইনে লেখা আছে নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তো এই লাইনটুকু দাগাও যে নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, এই লাইনটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে একটা প্যারা শুরু হয়েছে মাইটোসিস কোথায় ঘটে, তো এই প্যারাটুকু দাগাও মাইটোসিস কোথায় ঘটে। তখন ঘটানো এই প্যারার ভিতরে যাও, ভিতরে যে প্রথম লাইনে লেখা আছে তোমার দৈহিক কোষ, দৈহিক কোষ ওয়ার্ডটা দাগাও, দৈহিক কোষ ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে তোমার ইসে তার দ্বিতীয় লাইনের লাস্টে লেখা আছে জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ, লাস্টে। আর তৃতীয় লাইনের শুরুতে লেখা আছে জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা, দাগানোর পরে তৃতীয় লাইনে লেখা আছে জননাঙ্গের গঠন, এতটুকু দাগাও। জননাঙ্গের গঠন এতটুকু দাগাও। দেন পাশের পেজে চলে আসো, পাশের পেজে চলে আসার পরে দেখবা যে একটা প্যারা শুরু হয়েছে কোষ চক্র ও ইন্টারফেস, কোষ চক্র ও ইন্টারফেস। তো এই প্যারায় চলে আসো, তো এই প্যারায় চলে আসলে আসার পরে তোমার হলো এইখানে তোমার দিয়ে আছে, তোমার এইখানে তোমার তৃতীয় লাইনে তোমার লেখা আছে হাওয়ার্ড ও প্লেক এই কোষ চক্রের প্রস্তাব করেন। তো এই লাইনটুকু দাগাও যে হাওয়ার্ড ও প্লেক এই কোষ চক্রের প্রস্তাব করেন, এই লাইনটুকু দাগাও। দাগানোর পরে তার একটু করে পরে একটা লাইন লেখা আছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ব্র্যাকেটে লেখা আছে 10^14 ট্রিলিয়ন কোষ থাকে। তো এই পুরা লাইনটুকু দাগাও, এই পুরা লাইনটুকু দাগাও। দাগানোর পরে তোমার এক লাইন পরে দেখো লেখা আছে যে কিছু কোষ আছে যা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, এতটুকু দাগাও। দাগানোর পরে যেমন দেখো কয়েকটা উদাহরণ দিয়ে আছে ভ্রূণকোষ, মূল ও কাণ্ডের শীর্ষের ম্যারিস্টেম কোষ, মূল ও কাণ্ডের শীর্ষ ম্যারিস্টেম কোষ। তো এই দুইটা ওয়ার্ড দাগাও, ভ্রূণকোষ, মূল ও কাণ্ডের শীর্ষ ম্যারিস্টেম কোষ। তো এই দুইটা ওয়ার্ড দাগাও, এই দুইটা ওয়ার্ড দাগাইলা। দাগানোর পরে নিচে চলে আসো, নিচে চলে আসো, তারপরে লেখা আছে নিচে লেখা আছে অনেক কোষ আছে কখনো বিভক্ত হয় না, অনেক কোষ আছে কখনো বিভক্ত হয় না। উপরের লাইনে দাগাবা কিছু কোষ আছে যা দ্রুত বিভাজনের জন্য বিশেষায়িত, দুইটা উদাহরণ দেওয়া আছে ভ্রূণকোষ, মূল ও কাণ্ডের শীর্ষের ম্যারিস্টেম কোষ। তো এই দুইটা উদাহরণ দাগাবা। তার নিচের লাইনে অনেক কোষ আছে কখনো বিভক্ত হয় না, এতটুকু দাগাবা। এতটুকু দাগানোর পরে তোমার দেখবা তিনটা উদাহরণ দেওয়া আছে, তিনটা না চারটা উদাহরণ দেওয়া আছে লাল রক্তকোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের স্থায়ী কোষ সমূহ। তো এই চারটা উদাহরণই দাগাও, চারটা উদাহরণ দাগাইলা। দাগানোর পর দেখবা আরেকটা প্যারা শুরু হয়েছে, এই প্যারার একটু নিচের দিকে চলে যাও, নিচের দিকে চলে গেলে দেখবা অনেকগুলা লাইন পার হয়ে নিচের দিকে দেখো লেখা আছে তোমার, নিচের দিকে লেখা আছে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ। তো একটু নিচের দিকে যাও, দেখবা পেয়ে যাবা, প্রথম থেকে রিডিং করতে করতে নিচে যাও, পেয়ে যাবা অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ। তো এই লাইনটুকু দেখা, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ। তো এই লাইনের আগে দেখবা যে একটা ওয়ার্ড লেখা আছে কোষ চক্র, কোষ চক্র নিয়ন্ত্রিত হয়, এখানকার কোষ চক্র ওয়ার্ডটা দাগাও। কোষ চক্র ওয়ার্ডটা দাগানোর পরে তোমরা দাগাবো অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ। এটা দাগাইলা। দাগানোর পরে এর পাশের লাইন লেখা আছে হরমোন ও গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে, হরমোন ও গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। তো এই লাইনটুকু দাগাও, এই লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে তুমি 3 লাইন নিচে চলে যাও, দেখবে একটা লাইন আছে বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে, বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে। তো এই লাইনটুকু পুরা দাগাও, এই লাইনটুকু পুরা দাগাইলা। দেন তারপর দেখো ক দিয়ে একটা প্যারা শুরু হয়েছে ইন্টারফেস, তো এই ইন্টারফেস ওয়ার্ডটা দাগাও। ইন্টারফেস ওয়ার্ডটা দাগানোর পরে এর দ্বিতীয় লাইনে লেখা আছে ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। তো এই লাইনটুকু দাগাও, ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস, এই লাইনটুকু দাগাও। এই লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে পরের পৃষ্ঠায় চলে যাও, পরের পৃষ্ঠায় গেলা, পরের পৃষ্ঠায় যাওয়ার পর দেখো লেখা আছে প্রথম লাইনে লেখা আছে কোষ চক্রের মোট সময়ের 90 থেকে 95% সময় ব্যয় হয় ইন্টারফেস অবস্থায়, কোষ চক্রের মোট সময়ের 90 থেকে 95% সময় ব্যয় হয় ইন্টারফেস অবস্থায়। তো এই লাইনটুকু দাগাও। তার একটু পরে লেখা আছে 3টি উপপর্যায় G1S এবং G2 দশা। তো এই এই 3টি উপপর্যায় দাগাও, আর G1S এবং G2 দশা এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা যে 1 নম্বরে মানে আই দিয়ে তোমার G1 দশা বা গ্যাপ 1 ফেজ লেখা আছে। তো এই পুরাটুকু দাগাও, G1 দশাও দাগাও, গ্যাপ 1 ফেজ এই পুরাটুকু দাগাও। দাগানোর পরে তোমার হলো নিচে লেখা আছে, নিচের লাইনে দ্বিতীয় লাইনে লেখা আছে প্রথমে বোল্ড করে সাইক্লিন ওয়ার্ডটা লেখা আছে, প্রথমে বোল্ড করে সাইক্লিন ওয়ার্ডটা লেখা আছে। তো সাইক্লিন ওয়ার্ডটা দাগাও। দাগানোর পরে একটু করে লেখা আছে প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয় এতটুকু দাগাও, প্রোটিন তৈরি হয় এতটুকু দাগাও। দাগানোর পরে দেখবা যে তার 1 লাইন পরে তোমার লেখা আছে প্রোটিন আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়, প্রোটিন আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। তো এই লাইনটুকু দাগাও। লাইন দাগানোর পরে দেখবা তৃতীয় লাইনে লেখা আছে মোট কোষ চক্রের 30 থেকে 40% সময় এই উপপর্যায়ে ব্যয় হয়। তো এই পুরা লাইনটুকু দাগাও,
এই পুরা লাইনটুকু দাগাইলা, দাগানোর পরে নিচে চলে যাও, নিচে তোমার হলো দুই না কে বলে তোমার দুই দিয়ে লিখা আছে এস দশা, এস দশা ব্র্যাকেটে লেখা আছে এস সিনথেসিস, এস দশা বা এস সিনথেসিস। তো এই পুরাটুকু দাগাও, এই পুরাটুকু দাগাও, এস দশা ব্র্যাকেটে এস সিনথেসিস পুরাটুকু দাগাও। লাগানোর পরে দ্বিতীয় লাইনে লেখা আছে হলো ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। তো এই ওয়ার্ডটুকু দাগাও, এই লাইনটুকু দাগাও, ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়, দ্বিতীয় লাইনে লেখা আছে। লিখছো, এটা দাগালা, দাগানোর পরে তুমি দুই লাইন নিচে চলে যাও, দেখবা যে লেখা আছে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়, এতটুকু দাগাও, যে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় এতটুকু দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমার হলো তারপরের লাইনে লেখা আছে এই উপপর্যায়ে সময় ব্যয় হয় মোট সময়ের 30 থেকে 50 ভাগ। তো এই পুরা লাইনটুকু দাগাও, এই উপপর্যায়ে সময় ব্যয় হয় মোট সময় 30 থেকে 50 ভাগ, এই পুরা লাইনটুকু দাগাও। তার পাশে আরো একটা লাইন লেখা আছে ডিএনএ সংশ্লেষ ঘটে এস দশায়। তো এই লাইনটুকু দাগাও, ডিএনএ সংশ্লেষ ঘটে এস দশায়, এই লাইনটুকু দাগাও। দেন 3 নাম্বার দিয়ে লেখা আছে জি2 দশা ব্র্যাকেটে গ্যাপ টু ফেজ, পুরাটুকু দাগাও। দাগানোর পরে দেখবা যে তৃতীয় লাইনে দেখবা একটা ওয়ার্ড লেখা আছে মাইক্রোটিউবিউল গঠন, মাইক্রোটিউবিউল গঠন, শুধু এতটুকু দাগাবা, মাইক্রোটিউবিউল গঠন, এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা তৃতীয় লাইনে একটা ওয়ার্ড আছে সেন্ট্রোজোম, দুই জায়গাটা সেন্ট্রোজোম আছে, তোমরা যে কোনো এক জায়গাটা সেন্ট্রোজোম ওয়ার্ডটা দাগাও, সেন্ট্রোজোম ওয়ার্ডটা দাগাও, সেন্ট্রোজোম ওয়ার্ডটা দাগাইলা। দাগানোর পরে তোমার হলো তার নিচের লাইনে লেখা আছে শক্তি ব্র্যাকেটে এটিপি তৈরি হয়। তো এই পুরাটুকু দাগাও, শক্তি ব্র্যাকেটে এটিপি তৈরি হয়, এই পুরাটুকু দাগাও। দাগানোর পরে দেখবা এর পাশে একটা লাইন আছে জি2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর নামক প্রোটিনের প্রয়োজন পড়ে। তো এই পুরা লাইনটা দাগাও, জি2 থেকে শুরু করে প্রয়োজন পড়ে পর্যন্ত পুরাটুকু দাগাও। দাগানোর পরে দেখবা যে তার নিচের লাইনে লেখা আছে মোট সময়ের 10 থেকে 20 ভাগ সময় এই উপপর্যায়ে ব্যয় হয়। তো এই পুরা লাইনটুকু দাগাও, এই পুরা লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা যে একটা প্যারা শুরু হয়েছে কোষ চক্রের নিয়ন্ত্রক। তো কোষ চক্রের নিয়ন্ত্রক, তো তোমার এখানে প্রথম লাইনে লেখা আছে কোষ চক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন প্রোটিন ও সিডিকে, সাইক্লিন প্রোটিন ও সিডিকে। তো এই প্রথম লাইনটুকু দাগাও, এই লাইনটুকু দাগানোর পরে তোমার একটু উপরে লেখা আছে 4 প্রকার সাইক্লিন, 4 প্রকার সাইক্লিন, এতটুকু দাগাও, 4 প্রকার সাইক্লিন। নিচে সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন বি। তো 4টা সাইক্লিনের নাম লেখা আছে, এই 4টা সাইক্লিনের নামই দাগাও। দাগানোর পরে সাইক্লিন ডি এর যে কাজটা লেখা আছে কোষকে জি1 থেকে এস এবং এস পর্যায় থেকে জি2 পর্যায়ে নিয়ে যায়, এই পুরা লাইনটুকু দাগাও। পুরা লাইনটুকু দাগানোর পরে তোমরা সাইক্লিন এ তে চলে আসো। তো সাইক্লিন এস যেই কাজটা দিয়ে আছে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করে। তো এই সাইক্লিন এ এর পুরা কাজটুকু দাগাও, তো এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ও ত্বরান্বিত করে। তো এই পুরা লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে পাশের পৃষ্ঠায় চলে আসো, পাশের পৃষ্ঠায় খ দিয়ে দেখো বোল্ড করে লেখা আছে এম ফেজ বা মাইটোটিক ফেজ, এম ফেজ বা মাইটোটিক ফেজ, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা তৃতীয় লাইনে লেখা আছে কোষ চক্রের মোট সময়ের মাত্র 5 থেকে 10 ভাগ সময় ব্যয় হয়। তো এতটুকু দাগাও, এতটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা পাশের লাইনে লেখা আছে স্তন্যপায়ীদের কোষ চক্র মাইটোটিক দশায় 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়, স্তন্যপায়ীদের কোষ চক্রে মাইটোটিক দশায় 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়, এই পুরা লাইনটুকু দাগাও। দাগানোর পরে দেখবা পাশে আরেকটা লাইন আছে এভাবে ইন্টারফেস থেকে এমফেস, এমফেস থেকে ইন্টারফেস চক্রাকারে চলতে থাকে, এই লাইনটুকু পুরা দাগাও। এই লাইনটুকু দাগাইলা। দাগানোর পরে দেখবা একটা দিয়ে আছে, একটা ছক দিয়ে আছে। তো এই ছকে তোমার এটা হলো ইন্টারফেস আর এমফেস, অর্থাৎ হলো তোমার বিভাজন ফেজ বা মাইটোটিক ফেজের মধ্যবর্তী পার্থক্য। তো 1 নম্বর পয়েন্টে আসো, 1 নম্বর পয়েন্টে ইন্টারফেজের ক্ষেত্রে দাগাও কোষ বিভাজনের প্রস্তুতি দশা, কোষ বিভাজনের প্রস্তুতি দশা, এতটুকু দাগাও। আর হলো এসে এম ফেজে দাগাও হলো প্রথমে কোষের দাগাও, তারপরে একটু করে পরে বিভাজন দশা, এতটুকু দাগাও, কোষের দাগাবা তার একটু করে পরে বিভাজন দশা, এতটুকু দাগাবা। দেন হলো তোমার 2 নম্বর পয়েন্টে ইন্টারফেসের ক্ষেত্রে 90 থেকে 95%, এতটুকু দাগাও। আর এম ফেজের ক্ষেত্রে 5 থেকে 10%, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার 3 নম্বর পয়েন্টে ইন্টারফেসের ক্ষেত্রে কোষীয় সংগঠনের বৃদ্ধি, এতটুকু দাগাও, কোষীয় সংগঠনের বৃদ্ধি। আর এম ফেজের ক্ষেত্রে কোষীয় সংগঠনের বিভাজন, এতটুকু দাগাও। প্রথমে কোষীয় সংগঠনের দাগাবা, তারপরে বিভাজন ওয়ার্ডটা দাগাবা, বিস্তার দাগানোর কোনো দরকার নেই। দেন তোমার 4 নম্বর পয়েন্টে লিখা আছে তোমার বংশগতীয় বস্তু ক্রোমাটিন হিসেবে থাকে, এতটুকু দেখাও ইন্টারফেসের বেলায়। আর এমফেসের বেলায় বংশগতীয় বস্তু ক্রোমোজোম হিসেবে থাকে, এতটুকু দেখাও। তাইলে তোমার শখ শেষ। তো আজকের ক্লাসে যতটুকু পড়াবো ততটুকু দাগানো শেষ, নেক্সট ক্লাসে বাকিটুকু দাগাই, বাকিটুকু পড়াবো। তো আজকে আমরা এতটুকুই পড়বো। তো আই গেস তোমরা সবাই দাগাই ফেলছো, দাগাইতে না পাইলে তোমরা একটু ভিডিওটা পজ করো বা একটু ব্যাকে যাও, ব্যাকে যাই একটু আমার কথাগুলো বুঝে একটু দাগানোর ট্রাই করো। আর যদি তাও না পারো তাহলে আমার ফেসবুক পেজে আমি ছবি দিয়ে দিব, তো ওইখানে দেখে দেখে দাগাই নিতে পারো। বাট সাজেস্ট করবো যে আমার কথা শুনে দাগাও, দাগাইলে তোমাদের মানে দাগানোটা একদম প্রপার হবে। কারণ আমি যখন ছবি দিব ছবিতে কিছু কিছু জিনিস এক্সট্রা দাগানো থাকবে, কিছু কিছু দাগানো থাকবে না। তো ওইগুলা আমার কথা শুনে দাগাইলে তোমাদের দাগানোটা আরো প্রপার হবে।
তো এই গেল, তো মোটামুটি আমার দাগানো শেষ, আই গেস তোমরা সবাই দাগাই ফেলছো। তো এখন আমি তোমাদেরকে পড়ানো শুরু করব। তো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হলো কোষ বিভাজন। তো আমরা প্রথমে কোষ বিভাজন সম্পর্কে একটু হালকা পাতলা জানবো, জেনে দেন হলো তোমার কোষ বিভাজনের টপিক গুলাতে চলে যাব। তো আজকে আমাদের টপিক কি? আমাদের টপিক হলো কোষ বিভাজন। তো কোষ বিভাজন, কোষ বিভাজন কি? কোষ বিভাজন তো আমরা সবাই মোটামুটি বুঝি যে আমাদের বডি কি, আমাদের বডি কোষ দ্বারা গঠিত। এতটুকু আমরা অলরেডি প্রথম অধ্যায়ের মাধ্যমে জেনে গেছি যে আমাদের বডি মেইনলি হলো কোষ দ্বারা গঠিত, অনেকগুলো কোষ একত্রিত হয়ে মূলত আমাদের বডিটা গঠিত। কারণ আমাদের বডি সব জায়গায় কোষ আছে। এখন জিনিসটা কি? জিনিসটা হলো ধরো তুমি যখন জন্মাইলে তুমি হলো বাচ্চা ছিলা, তুমি যখন জন্মাইলে তুমি কি ছিলা? তুমি হলো বাচ্চা ছিলে। এখন আস্তে আস্তে কি হয়েছে? আস্তে আস্তে তুমি বড় হয়েছে। এখন তুমি কিভাবে বড় হয়েছে? তুমি আসলে নর্মালি তোমার বড় হওয়ার প্রসিডিওরটা কি? তোমার এই যে বডিতে যে অনেকগুলা কোষ আছে, অনেকগুলা কোষ মিলে তোমার বডিটা তৈরি হয়েছে, যে এতগুলা কোষ মিলে তোমার বডিটা তৈরি হয়েছে। তো এই কোষগুলা কি করে? এই কোষগুলা তোমার বিভাজিত হইতে থাকে। ধরো এই যে এই কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করলো, আবার এই কোষটা বিভাজিত হয়ে আরো দুইটা কোষ তৈরি করলো, এই কোষটা বিভাজিত হয়ে আরো দুইটা কোষ তৈরি করলো, আবার এইটা বিভাজিত হয়ে আরো দুইটা কোষ তৈরি করে, এরকম ভাবে তোমার বডির কোষগুলো বিভাজিত হইতে থাকে। আর কোষ বিভাজিত হওয়ার কারণে তোমার বডিতে কোষের সংখ্যা বেড়ে যায়, তোমার বডিটাও আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হলো মেইন রিজন। এই কারণে কি হয়? আমরা হলো আস্তে আস্তে বড় হয়। অর্থাৎ তোমরা বুঝতে পারতেছো যে আমাদের বডিতে কোষ বিভাজনের গুরুত্ব কিন্তু খুবই বেশি, অনেক বেশি। কোষ বিভাজন কিন্তু আমার বডিতে খুবই, মানে আমাদের দেহে খুবই ভাইটাল একটা পার্ট হলো, একটা ভাইটাল মানে ভাইটাল রোল প্লে করে। তো গেল এখন এই কোষ বিভাজন। তো কোষ বিভাজনের আবার প্রকারভেদ আছে। কোষ বিভাজনের এক প্রকারভেদ আছে। তো প্রকারভেদ কি? তো তিন টাইপের কোষ বিভাজন দেখা যায়, তিন টাইপের কোষ বিভাজন। একটা হলো তোমার অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, আরেকটা হলো তোমার মাইটোসিস, মাইটোসিস, আরেকটা হলো তোমার মায়োসিস। তো এই তিন টাইপের কোষ বিভাজন তোমার দেখা যায়। তো তিন টাইপের কোষ বিভাজন সম্পর্কে যদি একটু বলি, প্রথমে আসি অ্যামাইটোসিস। তো অ্যামাইটোসিস কেমন বিভাজন? অ্যামাইটোসিস হলো ধরো তোমার হলো মানে এই যে তোমার আদি কোষ, আমরা তো আদি কোষ চিনি। আদি কোষ বলতে তোমার ব্যাকটেরিয়া, তাছাড়া তোমার কিছু পরজীবী আছে, এরাও অনেক অনুন্নত। অর্থাৎ যারা অনুন্নত, যাদের দেহটা অনেক সরল টাইপের, তাদের যেই কোষ বিভাজনটা হয় ওটাকে তোমার অ্যামাইটোসিস বলা হয়। তো অনুন্নত কাদের বলে? অনুন্নত প্রথমত আমরা বলি হলো আদিকোষী জীব যারা আছে, আদিকোষী জীব। অর্থাৎ যত ধরনের ব্যাকটেরিয়া আছে এদের সবার ক্ষেত্রেই অ্যামাইটোসিস বিভাজনটা দেখা যায়। কাদের ক্ষেত্রে দেখা যায়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। তারপরে আর কাদের ক্ষেত্রে দেখা যায়? যারা হলো তোমার যাদের দেহটা এককোষী হয়। অর্থাৎ তোমরা জানো ব্যাকটেরিয়ারা এককোষী হয়, অর্থাৎ যারা আদিকোষী হয় তারা এককোষী হয়। কিন্তু কিছু কিছু প্রকৃত কোষী আছে, তারা হলো কি? তারা হলো এককোষী। অর্থাৎ যারা এককোষী হয় তাদের হলো কোষ বিভাজনটা সাধারণত তোমার কি প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় তাদের কোষ বিভাজনটা হয়, তাদের বৃদ্ধিটাও এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় হয়। আর কাদের হয়? আমি তোমাদেরকে বলছিলাম প্রোটিস্টার মধ্যে, প্রোটিস্টার মধ্যে একটা ভাগ আছে হলো পরজীবী। পরজীবীর মধ্যে কারা আছে? তোমার এই যে ম্যালেরিয়া যেই মানে জীবাণুর কারণে হয়, ওই জীবাণু আছে, অ্যামিবা আছে। তো এরকম যারা পরজীবী আছে বা পোটোজয়া বলা হয়, বা এদেরকে তোমার পোটোজয়া বলা হয়, অর্থাৎ যারা পরজীবী বা যারা পোটোজয়া, তাদের ক্ষেত্রেই এই অ্যামাইটোসিসটা দেখা যায়। তাহলে অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে দেখা যায়? যারা আদিকোষী তাদের ক্ষেত্রে দেখা যায়, যারা এককোষী তাদের ক্ষেত্রে দেখা যায়, আর যারা হলো পরজীবী তাদের ক্ষেত্রে দেখা যায়। তো মেইনলি এদের ক্ষেত্রেই তুমি অ্যামাইটোসিসটা দেখতে পাবা। তো এদের কোষ বিভাজনটা, যেহেতু এরা অনেক অনুন্নত টাইপের, এদের দেহটা এককোষী, তাই এদের ক্ষেত্রে কি? এদের ক্ষেত্রে মাইটোসিস মায়োসিস এরকম কমপ্লেক্স কোষ বিভাজন হয় না, এদের কোষ বিভাজনটা অনেক সরল ভাবে হয়, যেটাকে নাম দেওয়া হয়েছে তোমার অ্যামাইটোসিস। এতটুকুই অ্যামাইটোসিস সম্পর্কে আমাদের জানা লাগে, পরে অ্যামাইটোসিস পড়াইলে আরো প্রপারলি পড়াই দিব। তারপরে কি আছে? তারপরে আছে হলো তোমার মাইটোসিস। তো মাইটোসিস কি? মাইটোসিস হলো ধরো আমাদের বডির যে মেইন গ্রোথটা হয়, এই মেইন গ্রোথটার কারণে হলো মাইটোসিস। অর্থাৎ এই যে একটা কোষ থেকে, একটু আগে বললাম একটা কোষ থেকে দুইটা কোষ হলো, দুইটা কোষ থেকে আবার চারটা কোষ হলো। তো এটার হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণে হলো তোমার মাইটোসিস। মাইটোসিসের কারণেই মূলত দেহের বৃদ্ধিটা হয়। আর এটা মূলত তোমার উচ্চ শ্রেণীর জীব যারা আছে, অর্থাৎ আমরা, গাছপালা, তারপরে পশু পাখি, আমাদের দিয়ে এই হলো মাইটোসিসটা দেখা যায়। আর এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে হলো আমাদের সংখ্যা বৃদ্ধিটা ঘটে। এখন হলো কথা মায়োসিস। তো মায়োসিসের কাজ কি? মায়োসিস আসলে আমাদের এই যে আমাদের দেহের যে বৃদ্ধি, এই বৃদ্ধিতে তোমার হলো মায়োসিসের কোনো ভূমিকা নেই। তো মায়োসিসের ভূমিকাটা কোথায়? মায়োসিসের ভূমিকা হলো আমাদের জননে, আমাদের যৌন জননে মূলত মায়োসিস ভূমিকা পালন করে। অর্থাৎ আমাদের এই যে পরবর্তী প্রজন্ম সৃষ্টি করা লাগে, এই পরবর্তী প্রজন্ম সৃষ্টিতে মেইনলি মায়োসিস ভূমিকা পালন করে। অর্থাৎ ধরো মানুষের পরবর্তী প্রজন্ম সৃষ্টি করার জন্য তাদের কি তৈরি করা লাগে? তাদের বডিতে তোমার শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করা লাগে। তো এই শুক্রাণু আর ডিম্বাণু এই মায়োসিস প্রক্রিয়ায় তৈরি হয়। শুধু যে মানুষ এরকম না, তোমার প্রাণী আছে, প্রাণী বলতে তোমার গাছ আছে। তো গাছের কি? গাছের হলো তোমার হলো তৈরি করার জন্য,
পরবর্তী বংশধর তৈরি করার জন্য গাছেরও কিন্তু শুক্রাণু ডিম্বাণু তৈরি করা লাগে। তো কোন প্রক্রিয়ায় তৈরি করে? এই মায়োসিস প্রক্রিয়ায় তৈরি করে। অর্থাৎ এই যে শুক্রাণু ডিম্বাণু তৈরি করে যৌন জনন করা লাগবে, যৌন প্রজনন করা লাগবে, তো এটা হয় মেইনলি এই মায়োসিসের কারণে। এই মায়োসিসের কারণেই মূলত এই যে পরবর্তী প্রজন্মটা তৈরি হয়, এটা হওয়ার মেইন কারণ হলো এই মায়োসিস কোষ বিভাজন। মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিলাম। এখন আস্তে আস্তে আমরা একটা একটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা বইতে চলে আসি। তো আজকে আমাদের টপিকটা শুরু করি। তো আজকের আমাদের টপিক শুরু করি। তো কোষ বিভাজন, তো প্রথমে তোমাদেরকে একটা লাইন দাগাই দিছি। লাইনটা কি? তোমার কোষ বিভাজন আবিষ্কার কে করেন? এই যে আজকে তোমাদেরকে একটা টপিক পড়াচ্ছি কোষ বিভাজন, কিন্তু এই যে এর ফাদার, এর পিতাকে, এর ড্যাডিকে, এই যে কোষ বিভাজনের যে ড্যাডি বা এর আবিষ্কারক, তো কোষ বিভাজনের আবিষ্কারককে একটা বিজ্ঞানী যার নাম হলো তোমার ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং, তো এই বিজ্ঞানী নামটা তোমরা একটু জেনে রাখবে যে কোষ বিভাজনের আবিষ্কারককে, কোষ বিভাজনের আবিষ্কারক হলো ওয়াল্টার ফ্লেমিং। তো এই বিজ্ঞানীর নামটা মাথায় রাখবা। তো শুধু এই বিজ্ঞানীর নামটা মাথায় রাখলে হবে না, আরেকটা জিনিস মাথায় লাগবে যে সে প্রথম কিসে হলো এই কোষ বিভাজনটা প্রত্যক্ষ করেন। তো তিনি প্রথম হলো কোষ বিভাজন প্রত্যক্ষ করেন কোথায়? একটা প্রাণী যেটাকে তোমার বলা হলো স্যালামেন্ডার। স্যালামেন্ডার, তো এই স্যালামেন্ডার প্রাণীতে তিনি প্রথম হলো, তো উনি বলে দিচ্ছে সামুদ্রিক স্যালামেন্ডার। মানে স্যালামেন্ডার মধ্যে অনেক জাত আছে, কেউ নদীতে থাকে, কেউ সমুদ্রে থাকে। তো সমুদ্রে যেসব স্যালামেন্ডার বাস করে, এই সামুদ্রিক স্যালামেন্ডারে তিনি প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। আর তিনি হলো কোষ বিভাজন আবিষ্কার করেন। তো এই দুইটা ইনফরমেশন আমাদের মাথায় রাখা লাগবে। এখন অনেকে স্যালামেন্ডার চেনো না। তো স্যালামেন্ডার আসলে আমরা অনেকে টিকটিকি চিনি না, এটা অনেকটা টিকটিকির মতোই একটা প্রাণী। এটা হলো তোমার উভচর প্রাণী। এটা একটা উভচর প্রাণী বলতে এটা পানিতেও বাস করে আবার মাটিতেও বাস করে। তো স্যালামেন্ডার ওরকম টিকটিকির মতো একটা প্রাণী। তো এই হলো এতটুকু ইনফরমেশন আমাদের একটু জানা লাগবে। দেন এখানে আরেকটা কথা বলছে, তো মানে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কনসেপ্টটা আছে, তো আসছে। তো আমি কিন্তু তোমাদের খুব সুন্দর করে ওই হলো তোমার চ্যাপ্টার 1 যখন পড়াইছিলাম এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কনসেপ্টটা দিয়ে দিছিলাম। তো এখন একটু ছোট করে বলি, ধরো মানুষের কয়টা ক্রোমোজোম আছে? মানুষের তোমার 46টা ক্রোমোজোম আছে। ভালো কথা, মানুষের 46টা ক্রোমোজোম আছে। ধানে কয়টা ক্রোমোজোম আছে? ধরো এটা মানুষের ক্রোমোজোম, এটা ধানের ক্রোমোজোম। ধানে কয়টা ক্রোমোজোম? ধানে হলো 24টা ক্রোমোজোম আছে। এখন কথা হলো মানুষের এটা হলো 46টা ক্রোমোজোম আর এটা হলো 24টা ক্রোমোজোম। এখন দুইটা অবস্থা থাকতে পারে ক্রোমোজোম, একটা হলো তোমার হ্যাপ্লয়েড দশা আর একটা হলো ডিপ্লয়েড দশা। তো ডিপ্লয়েডকে তোমার 2n দ্বারা প্রকাশ করা হয় আর হ্যাপ্লয়েডকে তোমার n দ্বারা প্রকাশ করে। এখন মানুষের টোটাল 46টা ক্রোমোজোম আছে। তো এই 46টা ক্রোমোজোম হলো মানুষের কি? মানুষের হলো হ্যাপ্লয়েড দশা। আর যখন হলো 46টার অর্ধেক ক্রোমোজোম থাকবে অর্থাৎ 23টা থাকবে, তাহলে এটা কি হবে? এটা হলো মানুষের সরি, গুলাই গেছে। এই 46টা থাকলে ওটা কি? ওটা হলো মানুষের ডিপ্লয়েড দশা। আর হলো 46টার অর্ধেক অর্থাৎ 23টা থাকলে মানুষের হ্যাপ্লয়েড দশা। আর সেম ওয়েতে তোমার ধানের কি? ধানের ডিপ্লয়েড দশা হলো তোমার 24টা ক্রোমোজোম আর হলো হ্যাপ্লয়েড দশা কত? 12টা ক্রোমোজোম। এরকম করে তোমার সকল দিকের এরকম হ্যাপ্লয়েড দশা আছে আর ডিপ্লয়েড দশা আছে। এখন কাহিনী কি? কাহিনী হলো কি, সব জীবে তো তোমার ক্রোমোজোম সংখ্যা সেম না। যেমন হলো মানুষ আর ধান, দেখো দুইটার কিন্তু আলাদা সংখ্যক ক্রোমোজোম আছে। কিন্তু ইনকমনলি এই মানে এই ক্রোমোজোম সংখ্যাকে ইনকমনলি একটা টার্ম দ্বারা প্রকাশ করা লাগবে। তো এই টার্মটা কেমনে? বিজ্ঞানী অনেক ভেবে চিন্তে সেট একটা সিস্টেম বের করলো, যেটা হলো সেট সিস্টেম। তো সেট সিস্টেম কি? সেট সিস্টেম হলো মানুষের 46টা ক্রোমোজোম আছে, তার মানে মানুষের হলো 2 সেট ক্রোমোজোম আছে। 2 সেট ক্রোমোজোম থাকা মানে মানুষের 46টা ক্রোমোজোম। তার মানে মানুষের 23টা ক্রোমোজোম থাকা মানে কি? 1 সেট ক্রোমোজোম, অর্থাৎ 2 সেটের অর্ধেক হলে 1 সেট ক্রোমোজোম। সেম হইতে ধানে 24টা ক্রোমোজোম থাকা মানে মানুষ ধানে হলো তোমার 2 সেট ক্রোমোজোম আছে। তার মানে কি? ধানের যদি তোমার 12টা ক্রোমোজোম থাকে তার মানে কি? ওটা হলো ধানের হলো 1 সেট ক্রোমোজোম। তো এইভাবে সেট সিস্টেম বের করছে। তো এই ক্ষেত্রে তোমার ক্রোমোজোম সংখ্যা সবার আলাদা হলেও ইনকমন একটা কথা বলা যায় কি? ইনকমন একটা কথা বলা যায় হলো হলো তোমার হলো মানুষের ডিপ্লয়েড দশায়, ধানের ডিপ্লয়েড দশায় 2 সেট ক্রোমোজোম থাকে। মানুষের হ্যাপ্লয়েড দশায়, ধানের হ্যাপ্লয়েড দশায় 1 সেট ক্রোমোজোম থাকে। তো এই হলো ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েডের কাহিনী। অর্থাৎ মানুষের কোষে, মানুষের যেই কোষে 2 সেট ক্রোমোজোম থাকে, 2 সেট মানে 46টা ক্রোমোজোম থাকে, ওইটা হলো ডিপ্লয়েড কোষ বা 2n কোষ। আর মানুষের যেই কোষে 1 সেট বা 23টা ক্রোমোজোম থাকে ওটা হলো হ্যাপ্লয়েড কোষ। সেম ওয়েতে তোমার ধানের যেই কোষে 2 সেট ক্রোমোজোম বা 24টা ক্রোমোজোম থাকে ওটা কি? ওটা হলো তোমার হ্যাপ্লয়েড কোষ। আর ধানের যেই কোষে 1 সেট বা হলো তোমার 12টা ক্রোমোজোম থাকে ওটা হলো তোমার হ্যাপ্লয়েড কোষ। তো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড আনার কারণ কি? কারণ হলো আমাদের যে তোমার টোটাল 2 টাইপের কোষ থেকে, এটা তোমরা অলরেডি জানো, একটা দেহকোষ একটা জনন কোষ। তো দেহকোষ তোমার কি হয়? দেহকোষ হলো তোমার ডিপ্লয়েড হয় আর জনন কোষ হলে হ্যাপ্লয়েড হয়। এই কারণে তোমার হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের কনসেপ্টটা আনা। অর্থাৎ মানুষের কোনো কোষে তোমার হলো টোটাল 46টা ক্রোমোজোম থাকে, আবার কোনো কোষে তোমার এর অর্ধেক সংখ্যক ক্রোমোজোম 23টা ক্রোমোজোম থাকে। সব কিছুর ক্ষেত্রে এরকম অবস্থা। তো এই হলো তোমার হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের কাহিনী। তোমরা মোটামুটি ভালোই বোঝো হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড।
তো এখানে তোমার তারপরে আবার দিয়ে আছে 3 প্রকার কোষ বিভাজনের নাম দিয়ে আছে। তো এখানে তোমার অন্য নাম দিয়ে আছে যে অ্যামাইটোসিস কি, যে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস আবার অন্য একটা নাম দিয়ে আছে, অ্যামাইটোসিসের অন্য নাম কি, প্রত্যক্ষ কোষ বিভাজন। তো তোমরা অন্য নামগুলো একটু মাথায় রাখবা, এগুলো তোমার এমসিকিউ তে আসতে পারে। তোমার মাইটোসিসকে কি বলা হয়, মাইটোসিসকে তোমার মাইটোসিসকে মাইটোসিসকে তোমার কি বলা হয়, তোমার হলো হয় সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। মায়োসিসকে কি বলা হয়, মায়োসিসকে তোমার বলা হয় হলো মায়োসিসকে কি বলা হয়, হ্রাসমূলক কোষ বিভাজন, হ্রাসমূলক কোষ বিভাজন, হ্রাসমূলক কোষ বিভাজন। এখন কথা হলো এই নামগুলো কেন দেয়া, নামগুলো কেন দেয়া, ধরো এই যে কেন দিয়ে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলি। অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসে কি হয়, অ্যামাইটোসিসে তোমার হলো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম তোমার ডাইরেক্টলি বিভাজিত হয়ে যায়, তো প্রত্যক্ষভাবে তোমার নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যায়, এখানে কোনো প্রসিডিউর হয় না ভিতরে, একদম ডাইরেক্টলি জাস্ট দুইটা জায়গায় একটা ভাগ হয়ে যায়, এটা একদম প্রত্যক্ষভাবে হয়। এই জন্য অ্যামাইটোসিসকে কি বলা হয়, তোমার প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, কারণ এখানে তোমার নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম তোমার প্রত্যক্ষভাবে বিভাজিত হয়ে যায় বা ডাইরেক্টলি বিভাজিত হয়ে যায়। এরপর আছে মাইটোসিস, একে সমীকরণিক কোষ বিভাজন কেন বলছে, এটা বলার কারণ হলো তোমার মাইটোসিসের মাধ্যমে যে দুইটা নতুন কোষ তৈরি হয়, এই দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা এদের মাতৃকোষে যেই ক্রোমোজোম ছিল, অর্থাৎ যেই কোষের বিভাজনের মাধ্যমে এই দুইটা নতুন কোষ সৃষ্টি হয়েছে, ওই ওই মানে ওই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, নতুন যে দুইটা কোষ সৃষ্টি হয়েছে নতুন দুইটা ক্রোমোজোম সংখ্যা সেম। অর্থাৎ ধরো এই যে এই একটা কোষ, এটাই কয়টা ক্রোমোজোম আছে, 46টা। এখন এটা বিভাজিত হয়ে দুইটা নতুন কোষ তৈরি হয়েছে, এখানে কোন বিভাজন হচ্ছে, মাইটোসিস হয়েছে। তো এই এদের ক্রোমোজোম সংখ্যায় তোমার 46টাই হবে, অর্থাৎ নতুন যেই কোষ দুইটা তৈরি হয় ওই নতুন কোষেও তোমার ক্রোমোজোম সংখ্যা একই থাকে মাইটোসিস কোষ বিভাজনে। এই কারণে তোমার মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়েছে, মাইটোসিসকে এই কারণে কি বলা হয়েছে, সমীকরণিক কোষ বিভাজন বলা হয়েছে। তো এইটা একটু মাথায় রাখা লাগবে, এই জন্য তোমার সমীকরণিক কোষ বিভাজন বলা হয়েছে। কারণ মায়োসিসকে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়েছে, ধরো এই যে 46টা ক্রোমোজোমাল একটা কোষ, এটার কি হয়েছে, এটার হলো তোমার মায়োসিস বিভাজন হয়েছে, মায়োসিস বিভাজন হয়েছে, তাইলে যে নতুন কোষ হবে এগুলোর ক্রোমোজোম সংখ্যা কখনো 46 হবে না, এগুলোর ক্রোমোজোম সংখ্যা তোমার অর্ধেক হবে, অর্থাৎ 23টা হবে। তাহলে এই যে নতুন যে কোষ হয় ওইগুলোর কি হয়, ক্রোমোজোম সংখ্যা 23টাই, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা কি হয়, মায়োসিস বিভাজনের মাধ্যমে তোমার ক্রোমোজোম সংখ্যা কমে যায়। তো যেহেতু কমে যায় অর্থাৎ হ্রাস পায়, এই জন্য তোমার মায়োসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়েছে। অর্থাৎ মায়োসিসে যেহেতু নতুন কোষ তৈরি হয় ওদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় বা কমে যায়, এই জন্য মায়োসিসকে তোমার হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়েছে। তো এই তিনটা নামের পিছনে কারণ আছে, কারণগুলো তোমাদেরকে মোটামুটি জানালাম। আর এখানে আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল রাখবা, অনেক জায়গায় তুমি মাইটোসিসের বদলে মাইটোটিক পাবা, মাইটোটিক ওয়ার্ডটা পাবা, আর মায়োসিসের জায়গায় মায়োটিক ওয়ার্ডটা পাবা। তো অনেকে কনফিউজ হয়ে যাবে যে এই মায়োটিক আর মায়োসিস কি এক না আলাদা, এই মাইটোসিস আর মাইটোটিক কি এক না আলাদা। তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে মাইটোটিক যা তোমার হলো মাইটোটিক আর মাইটোসিস একই জিনিস, অর্থাৎ মাইটোটিক যা তোমার মাইটোসিসও তাই, আবার মায়োটিক যা মায়োসিসও তাই, অর্থাৎ মাইটোটিক আর মায়োসিস সেম জিনিস, আবার হলো তোমার মাইটোটিক আর মাইটোসিস সেম জিনিস, আর মায়োটিক আর মায়োসিস সেম জিনিস, অর্থাৎ এই যে মায়োসিস আর এই যে মায়োটিক সেম জিনিস, আবার এই যে মাইটোসিস আর এই যে মাইটোটিক সেম জিনিস। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। তো মোটামুটি তোমাদেরকে একটা ইনকমন একটা ধারণা দেওয়া হয়ে গেছে, এখন আমরা একটা একটা করে কোষ বিভাজন শিখবো। তো প্রথমে আমরা কোন কোষ বিভাজন শিখবো, অ্যামাইটোসিস। তো প্রথমে আমরা অ্যামাইটোসিস শিখবো। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন কি, এটা খুবই সাধারণ সরল একটা কোষ বিভাজন। কেন তোমাদেরকে আগে বলছি, এটা কাদের মধ্যে দেখা যায়, এটা মূলত তোমার আদিকোষী জীবে দেখা যায়, অর্থাৎ ব্যাকটেরিয়াতে দেখা যায়, ব্যাকটেরিয়াতে দেখা যায়। এটা হলো যত এককোষী জীব আছে, অর্থাৎ এককোষী বলতে যদি কোষটা যদি প্রকৃত কোষই হয়, বাট ওটা যদি এককোষী হয়, অর্থাৎ যাদের দেহ একটা কোষ দ্বারা গঠিত তাদের দেহে এই হলো অ্যামাইটোসিসটা দেখা যায়। আর কাদের দেখা যায়, যারা হলো পরজীবী, অর্থাৎ যারা হলো প্রোটোজোয়ার মধ্যে পড়ে, তাদের হলো এই জিনিসটা, এই হলো কোষ বিভাজন দেখা যায়। এখন এককোষী কারা, এককোষী হলো ধরো এই যে ব্যাকটেরিয়া, এরা তো এককোষী, এরা তো অলরেডি ইনক্লুড হয়ে গেছে। এখন এই যে ছত্রাক আছে না, কিছু ছত্রাক আছে যারা কি, কিছু ছত্রাক আছে এরা হলো তোমার হলো কিছু ছত্রাক আছে এরা হলো এককোষী। তো এককোষী ছত্রাককে, এককোষী যেসব ছত্রাক আছে এগুলো একটা সুন্দর নাম আছে, এককোষী ছত্রাকের নামকে ইস্ট বলা হয়, এককোষী ছত্রাককে তোমার ইস্ট বলা হয়। তো এই ইস্টে তুমি কি দেখতে পাবা, এই অ্যামাইটোসিস দেখতে পাবা। দেন কি আছে, দেন আছে যে পটোজয়, পটোজয় মূলত কি পরজীবী। তো যারা এই যে পরজীবী এদের ক্ষেত্রে তুমি কি করে, এদের ক্ষেত্রে তুমি এই অ্যামাইটোসিসটা দেখতে পাবে। একটা এক্সাম্পল দিই, অ্যামিবা। তো অনেকেই অ্যামিবার নাম শুনেছো, তোমরা সবাই আই গেস অ্যামিবার নাম শুনছো।
এই যে অ্যামিবা, অ্যামিবা হলো ওয়ান কাইন্ড অফ পরজীবী বা প্রোটোজোয়া। তো এই অ্যামিবাতে তোমার হলো অ্যামাইটোসিস দেখা যায়। এখন এইগুলা ইনকমন, অর্থাৎ তোমার ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া, মানে অল ব্যাকটেরিয়া, ম্যাক্সিমাম এককোষী, ম্যাক্সিমাম পরজীবী, এদের ক্ষেত্রে তোমার অ্যামাইটোসিস দেখা যায়। কারণ এমনও না যে সকল এককোষীতে তোমার অ্যামাইটোসিস দেখা যায়, বাট তুমি বলতে পারবা যে 80% এককোষীতে অ্যামাইটোসিস দেখা যায়। আর আমি তোমাদেরকে আগেই বলছি বায়োলজি সবসময় ম্যাক্সিমাম জিনিস নিয়ে কাজ করে, এই জন্য বায়োলজি বলে দিছে কি যারা এককোষী তাদের ক্ষেত্রেই তুমি অ্যামাইটোসিস দেখতে পাবা, আর বাকি যে 20% আছে তারা হলো এক্সেপশনাল। তো কিছু কিছু এককোষী আছে যাদের ক্ষেত্রে তোমার অ্যামাইটোসিস দেখা যায় না, বাট ম্যাক্সিমাম এককোষীর ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখা যায়। তাহলে অ্যামাইটোসিস কাদের ক্ষেত্রে দেখা যায় তোমরা মোটামুটি জেনে গেলা। প্রোটোজোয়া এককোষী জীব, তো ইস্ট হলো একটা এককোষী ছত্রাক, এর জন্য ইস্টে অ্যামাইটোসিস দেখা যায়। অ্যামিবা একটা পরজীবী বা প্রোটোজোয়া, এই জন্য অ্যামিবাতে অ্যামাইটোসিস দেখা যায়। আর ব্যাকটেরিয়া তো আছে। তো ব্যাকটেরিয়ার যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনকে তোমার দ্বিভাজন বলা হয়। তো দ্বিভাজন মূলত তোমার এই অ্যামাইটোসিসই তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে অ্যামাইটোসিসটা হয় ওটাকে তোমার দ্বিভাজন বলা হয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, অর্থাৎ দ্বিভাজন মূলত এই অ্যামাইটোসিস কোষ বিভাজনই, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে জিনিসটার নাম পাল্টাই দ্বিভাজন দেওয়া হয়েছে। বাট এই দ্বিভাজনের যে প্রসেসটা অ্যামাইটোসিসের মধ্যে। তো ব্যাকটেরিয়ার যে কোষ বিভাজনটা হয়, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে বিভাজনটা হয় বা যে সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া, ওটাকে তোমার দ্বিভাজন বলা হয়। তো এই দ্বিভাজন মূলত অ্যামাইটোসিস কোষ বিভাজন, এটা একটু মাথায় রাখবা। মনে হলে অ্যামাইটোসিসটা আসলে কেমনে হয়। অ্যামাইটোসিস কেমনে হয় এটা আমাদের জানা লাগবে, যে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আসলে কেমনে হয়। ধরো এই যে তোমার কাছে একটা কোষ আছে, তো কোষের কি আছে, এই যে মাঝখানে নিউক্লিয়াস আছে, কোষের মাঝখানে নিউক্লিয়াস আছে। এখন কি হবে, এখন নেক্সটে কি হবে, এই যে কোষের এই যে মাঝখানে একটা খাঁজ তৈরি হবে, তাহলে এইরকম হয়ে যাবে। কোষের মাঝখানে একটা খাঁজ তৈরি হয়ে যাবে, কোষের মাঝখানে খাঁজ তৈরি হবে, প্লাস এই নিউক্লিয়াসেও একটা খাঁজ তৈরি হবে, এই নিউক্লিয়াসের মধ্যেও একটা খাঁজ তৈরি হবে। তো এরকম খাঁজ তৈরি হয়ে যাবে তোমার কোষের মাঝখানে। তো এই যে কোষের মাঝখানে এই যে খাঁজ তৈরি হয়ে গেছে, আস্তে আস্তে কি হবে, খাঁজটা তোমার ভিতরের দিকে যাইতে থাকবে, খাঁজটা তোমার ভিতরের দিকে যাইতে থাকবে। তো যাইতে যাইতে একটা সময় কি হবে, একটা সময় তোমার ধরো দুইটা খাঁজ একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে গেলে তোমার উপরে একটা অংশ পাবা, নিচে একটা কোষ তৈরি হবে। তো এরকম ভাবে কি হবে, তোমার দুইটা নতুন কোষের জন্ম হবে, দুইটা নতুন কোষের জন্ম হবে। তো দুইটা নতুন কোষের জন্ম হলেই তোমার অ্যামাইটোসিস শেষ। তো এই হলো অ্যামাইটোসিস, অর্থাৎ প্রসেসটা খুবই সিম্পল, মানে এত কিছু লিখাই লাগে না। এই অ্যামাইটোসিস প্রসেসটা নর্মালি তোমাদের সিকিউ এর খ নাম্বারে আসে। তো তোমরা যে এরকম একটা চিত্র আঁকা দেবে, প্রথমে একটা কোষ আঁকবা, তারপরে মাঝখানে খাস দিবা, তারপরে এরকম দুইটা কোষ লিখবা, শেষ, দেন লিখে দিবা, একটু লিখে দিবা কোথায় কোথায় দেখা যায় এরকম লিখে দিবা, তাইলে কিন্তু তোমাদের খ নাম্বার হয়ে যাবে অনেক, তোমরা ইজিলি 2 নাম্বার পেয়ে যাবে। তো এতটুকুই বোঝা যায় অ্যামাইটোসিস কি, একটা কোষ থাকে, কোষের মাঝখানে খাস তৈরি হয়, এই খাসটা আস্তে আস্তে ভিতরের দিকে যাইতে থাকে, ভিতরের দিকে যাইতে 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 এক সময় কি হয়, এক সময় হলো তোমার এই পুরা কোষটা হলো দুই ভাগে ভাগ হয়ে যায়। আর এমাইটোসিসের একটা লক্ষণীয় বিষয় হলো কি, এখানে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম হলে একই সাথে বিভাজিত, এই বৈশিষ্ট্যটা আমাকে একটু মাথায় রাখা লাগবে। এমাইটোসিসে তোমার নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একই সাথে বিভাজিত হয়, সাইটোপ্লাজম একই সাথে বিভাজিত হয়, একই সাথে বিভাজিত হয়। তো এই জিনিসটা, এই লাইনটা তোমরা একটু মাথায় রাখবা যে অ্যামাইটোসিসে তোমার নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একই সাথে বিভাজিত হয়। কেন বিভাজিত হয় তোমরা অলরেডি বুঝতে পারতেছো, এই যে খাঁজটা তৈরি হয়েছে এটা মূলত সাইটোপ্লাজমের খাঁজ, আর এই যে এখানে যে খাঁজটা তৈরি হয়েছে এটা হলো নিউক্লিয়াসের খাঁজ। একই সাথে সাইটোপ্লাজমের খাঁজও ভিতরে যাইতে থাকে, নিউক্লিয়াসের খাঁজও ভিতরে যাইতেছে, একসময় পুরো নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যায়, আবার পুরো সাইটোপ্লাজমটাও বিভাজিত হয়ে যায়। এই কথাটা বলার কারণ কি, তোমার হলো মাইটোসিস কোষ বিভাজন, মায়োসিস কোষ বিভাজন, এগুলো আবার তোমার প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, তারপরে সাইটোপ্লাজমটা বিভাজিত হয়। বাট অ্যামাইটোসিসের ক্ষেত্রে তোমার নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম একই সাথে বিভাজিত হয়, সাইটোপ্লাজমের খাঁজ তৈরি হয়, একই সাথে নিউক্লিয়াসের খাঁজ তৈরি হয়, দুইটার খাঁজই ভিতরে যাইতে থাকে, যাইতে থেকে তোমার দুইটা নতুন হলো কোষ তৈরি হয়। তো এইভাবেই মূলত তোমার এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়। তো গেল অ্যামাইটোসিস কোষ বিভাজন গেল। তো তোমরা মোটামুটি অ্যামাইটোসিস সম্পর্কে জানতে পারলে, এখন পরবর্তী বিষয়তে তোমাদের অ্যামাইটোসিস সম্পর্কে যা বলা আছে আমি অলরেডি সব তোমাদেরকে পড়াই দিছি, যে অ্যামাইটোসিস কিভাবে হয় তোমরা বুঝে গেছো, তোমরা লিখতে পারবা। কি লিখবা, একটা কোষ থাকে, কোষের মাঝখানে খাস সৃষ্টি হয়, মানে কোষের মাঝখানে না, কোষের মাঝখানে বলতে কোষের সাইটোপ্লাজমের মাঝখানে, একই সাথে কোষের সাইটোপ্লাজমের মাঝখানে এবং নিউক্লিয়াসের মাঝখানে খাস তৈরি হয়, এবং এই খাসটা কি হয়, এই খাস দুইটা আস্তে 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 ভিতরের দিকে যাইতে থাকে, একসময় কি হয়, একসময় ওই কোষ থেকে নতুন দুইটা কোষ সৃষ্টি হয়। তো এইভাবেই তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়। আর তোমার যা দাগাই দিছে ওইখানে বসে কোথায় কোথায় হয়, তো তোমরা অলরেডি জানো ব্যাকটেরিয়াতে হয়, এককোষী জীবে হয়, আর প্রোটোজোয়া বা পরজীবীতে হয়। তো এককোষী জীব বলতে এককোষী জীবের মধ্যে ইস্ট আছে, প্রোটোজোয়া বা পরজীবীর মধ্যে অ্যামিবা আছে,
ব্যাকটেরিয়া আছে তোমরা জানো, তো তোমাদের যে কোনো এক্সাম্পল আসুক অ্যামাইটোসিসের সব এক্সাম্পল সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো গেল আরেকটা কথা বলা আছে যে ব্যাকটেরিয়ার যে বিভাজন আছে ওটা হলো অ্যামাইটোসিস প্রক্রিয়ারই মতো, অর্থাৎ ব্যাকটেরিয়ার বিভাজনই অ্যামাইটোসিস প্রক্রিয়া। অ্যামাইটোসিসেরই একটা নাম, মানে নামটা জাস্ট চেঞ্জ করে বিভাজন বলা হয়েছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, বাট বিভাজন মূলত অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই হলো কাহিনী। আর এখানে আরেকটা লাইন আমি তোমাদেরকে দাগাই দিছি, লাইনটা কি, লাইন হলো তোমার অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকে জটিল এবং উন্নত কোষ বিভাজন সৃষ্টি হয়। অর্থাৎ এই যে অ্যামাইটোসিস যে কোষ বিভাজনটা আছে, অ্যামাইটোসিস এখান থেকে তোমার মূলত মাইটোসিস, মাইটোসিস আর মায়োসিসের সৃষ্টি হয়। তো এটা কেমনে সৃষ্টি হয় তোমার দেখো, আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলছিলাম যে প্রথমে পৃথিবীতে প্রথমে কিন্তু এই আদি কোষীরাই ছিল, অর্থাৎ পৃথিবীতে প্রথমে কিন্তু এই ব্যাকটেরিয়াই ছিল। পরে কি আসে, পরে এই যে লোহিত, একটা লোহিত শৈবাল আছে তোমাদের চ্যাপ্টার 1-এ বলা আছে, লোহিত শৈবাল আছে, তারপরে আস্তে 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 সব হলো তোমার বড় বড় উদ্ভিদ, তারপরে হলো তোমার জীবজন্তু, মানুষ, এইগুলা সৃষ্টি হয়। তো এই যে তোমার হলো প্রথমে কি, প্রথমে আদি কোষই ছিল, তাহলে প্রথমে কোন কোষ বিভাজন ছিল, প্রথমে কিন্তু এই অ্যামাইটোসিসই ছিল। তো অ্যামাইটোসিস ছিল, এখন পরে কি হয়, পরে হলো তোমার নতুন জীব আসে, মানে প্রকৃত কোষী জীবের উদ্ভব ঘটে। তো প্রকৃত কোষের ক্ষেত্রে আসলে অ্যামাইটোসিসে এদের কাজ হচ্ছে না। পরে কি হয়, পরে প্রকৃত কোষের ক্ষেত্রে এই অ্যামাইটোসিসটা মডিফাই হয়, এই অ্যামাইটোসিসটা মডিফাই হয়ে আরো উন্নত জটিল এই মাইটোসিস আর মায়োসিসের সৃষ্টি হয়। অর্থাৎ প্রথমে তোমার অ্যামাইটোসিস ছিল, পরে প্রকৃত কোষী জীব যখন, মানে প্রকৃত কোষী জীবের যখন উদ্ভব হয়, তখন তাদের ক্ষেত্রে আসলে অ্যামাইটোসিসে তাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছিল না। তখন কি হয়, তখন এই অ্যামাইটোসিসটা আরো মডিফাই হয়ে, আরো জটিল হয়ে, আরো উন্নত হয়ে দুইটা কোষ বিভাজন তৈরি করে, একটা হলো মাইটোসিস আর মায়োসিস। তখন এই মাইটোসিস আর মায়োসিস দ্বারা মূলত প্রকৃত কোষের বিভাজনটা হয়। তো ওই কথাই বলছে যে প্রথমে অ্যামাইটোসিস ছিল, পরে এই অ্যামাইটোসিস থেকে তোমার মাইটোসিস আর মায়োসিস সৃষ্টি হয়। তো এই হলো লাইন। তো অ্যামাইটোসিস আমাদের শেষ, এখন আমরা হলো মাইটোসিসে যাবো। তো আমরা মাইটোসিস কোষ বিভাজনটা শিখবো না, মাইটোসিস কোষ বিভাজনটা শিখবো না। প্রথমে তোমার এখানে মাইটোসিস সম্পর্কে একটা ধারণা দিয়ে আছে, তোমাদেরকে আমি ধারণাটা দিব, আর মাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে হয় এটা নেক্সট ভিডিওতে এইটা শিখাবো। তো মাইটোসিস, তো মাইটোসিসের একটা ধারণা এখানে দিয়ে আছে, মাইটোসিস জিনিসটা আসলে কি। তো মাইটোসিস কিছুই না, সিম্পল একটা কোষ, এই একটা কোষ, কোষ কি, এই কোষে তোমার 46টা ক্রোমোজোম আছে, এই কোষটা বিভাজিত হয়েছে, বিভাজিত হয়ে তোমার দুইটা নতুন কোষ সৃষ্টি হয়েছে। তো বিভাজনটা কিভাবে হয়েছে, মাইটোসিস বিভাজন হয়েছে। বিভাজনটা কিভাবে হয়েছে, মাইটোসিস বিভাজনে তোমার দুইটা নতুন কোষ সৃষ্টি হয়েছে, যে দুইটা কোষেও তোমার ক্রোমোজোম সংখ্যা কয়টা, 46টা। এতটুকু হলো তোমার একদম বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। এখন কথা হলো মাইটোসিসের কিছু অন্য নাম আছে, একে কি বলা হয় তোমরা অলরেডি জানো, একে তোমার সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। আর সমীকরণিককে তোমার ইংলিশে ইকুয়েশনাল বলা হয়। তো সমীকরণিকের ইংলিশে হলো ইকুয়েশন। তো অনেক সময় ইকুয়েশনাল ওয়ার্ডটা বাংলায় সুন্দর মতো লিখে দিতে পারে, এর জন্য তোমাদের জানা লাগবে যে সমীকরণিক কোষ বিভাজন বা ইকুয়েশনাল কোষ বিভাজন। বাকি মাইটোসিসকে তোমার মাইটোটিক কোষ বিভাজনও বলা হয়। মাইটোটিক, অনেকে কি হয়, অনেকে তোমার এই মাইটোটিক দেখে ঘাবড়ে যায়, তাদের কাছে মনে হয় কি যে মাইটোসিস এক জিনিস আর মাইটোটিক আরেক জিনিস। না, যাই মাইটোসিস তাই হলো মাইটোটিক, আর মায়োসিস আর মায়োটিক সেম জিনিস। তো এই হলো কথা। তো এই নামগুলো তোমরা জানলা, বেসিক কনসেপ্ট গুলো জানলা, এখন বেসিক কিছু বৈশিষ্ট্য তোমাদের জানা লাগবে। যে হ্যাঁ, এটা হলো একদম বেসিক জিনিস, আর একটু বেসিক তোমাদের জানা লাগবে যে একটা কোষ, একটা কোষের ভিতরে মেইনলি কি থাকে, মেইনলি হলো এই যে সাইটোপ্লাজম, আর মাঝখানে কি থাকে, মাঝখানে হলো নিউক্লিয়াস থাকে, মাঝখানে কি থাকে, মাঝখানে হলো তোমার নিউক্লিয়াস থাকে। এখন কথা হলো এই যে মাইটোসিসের ক্ষেত্রে, মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, মাইটোসিসের ক্ষেত্রে দুইটা ধাপে আসলে এই বিভাজনটা হয়। মাইটোসিস বিভাজনটা তোমার কিভাবে হয়, তোমার দুইটা ধাপে হয়, দুইটা ধাপে হয়। তো দুইটা ধাপ কি, তোমার প্রথম ধাপ, প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে তোমার হলো নিউক্লিয়াসের বিভাজন হয়। অর্থাৎ প্রথমে এই যে কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে ওটা ভাগ হয়। তো নিউক্লিয়াস ভাগ হয়, তো এই যে নিউক্লিয়াস ভাগ হয়েছে, এটার একটা নাম আছে, এটাকে তোমার ক্যারিওকাইনেসিস বলা হয়, ক্যারিওকাইনেসিস বলা হয়, ক্যারিওকাইনেসিস বলে। এখন তোমাদের মাথায় আসতে করে ভাই হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, তাহলে এরকম নাম দেওয়ার কি দরকার, নিউক্লিওকাইনেসিস দিলেই তো হইতো। এখন তোমরা যদি আমার বায়োলজি গ্রামারের ভিডিওটা করে থাকো, তাহলে তোমরা অলরেডি জেনে গেছো যে কেন নামটা ক্যারিওকাইনেসিস হয়েছে। কারণ নিউক্লিয়াসের যে নামটা আমরা জানি ওটা বাংলা নাম বা ইংলিশ নাম, এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস ওয়ার্ডটা ইংলিশ, একটা ইংলিশ ওয়ার্ড, বা তোমার বায়োলজি অলওয়েজ গ্রিক, ল্যাটিন এইসব ওয়ার্ড নিয়ে কাজ করে। অর্থাৎ গ্রিক ভাষায় আসলে নিউক্লিয়াসকে তোমার ক্যারিয়ন বলা হয়। গ্রিক বা ল্যাটিন কোনো একটা ভাষায় নিউক্লিয়াসকে ক্যারিয়ন বলা হয়। এই জন্য নিউক্লিয়াসের টার্ম গুলার ক্ষেত্রে তোমার হলো এই ক্যারিও ওয়ার্ডটা ইউজ করা হয়। অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, নিউক্লিওপ্লাজমের আরেক নাম হলো ক্যারিওলিপ। তো এরকম ভাবে কিন্তু নামগুলা তোমার গ্রিক বা ল্যাটিন ভাষায় ইউজ করে, এই জন্য নিউক্লিয়াসের বিভাজনকে তোমার কি বলা হয়, ক্যারিওকাইনেসিস বলা হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। আর এই জিনিসটা তোমার এমসিকিউ তে প্রচুর আসে,
তোমরা যারা 11-12 পড়ো তোমরা দেখবা তোমাদের কলেজের ইন্টারনাল পরীক্ষা বলো, এইচএসসি বলো, তোমার কলেজের ইন্টারনাল পরীক্ষায় কোনো না পরীক্ষায় এই কথাটা তোমার থাকবে যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়। কারণ কি, এই যে নিউক্লিয়াসের নামের সাথে এই ওয়ার্ডটার কোনো মিলই নেই, এই জন্য এই জিনিসটা এমসিকিউতে প্রচুর আসে। তো তোমরা জেনে রাখবে কি, প্রথমে হলো মাইটোসিসে প্রথমে নিউক্লিয়াসটা দুই ভাগে বিভাজিত হয়, আর নিউক্লিয়াসের এই বিভাজনকে কি বলা হয়, ক্যারিওকাইনেসিস বলা হয়। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। দেন সেকেন্ড ধাপে কি হয়, সেকেন্ড ধাপে হলো তোমার সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন হয়, সাইটোপ্লাজমের বিভাজন হয়, তো সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে, সাইটোকাইনেসিস বলা হয়। তো এইটা কিন্তু তোমার ভুলে যাওয়ার কথা না, কারণ এটা তুমি সাইটোপ্লাজমের সাথে মিল করে এই নামটা দিয়ে আছে সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস। অর্থাৎ এই যে মাইটোসিসে একটা কোষ বিভাজিত হয়, দুইটা কোষ তৈরি হয়েছে, তো এই প্রথমে কি হয়, প্রথমে এই যে ভিতরে যে নিউক্লিয়াসটা আছে ওইটা বিভাজিত হয়, ওইটা বিভাজিত হওয়ার পরে তোমার এই যে সাইটোপ্লাজমটা বিভাজিত হয়। অর্থাৎ দুইটা ধাপে তোমার এইটা হয়, প্রথম ধাপে তোমার নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস হয়, আর দ্বিতীয় ভাবে ধাপে হলো তোমার সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস হয়। তো এই হলো কথা। তো এই জিনিসটা আমার প্রথমত মাইটোসিস সম্পর্কে জানা লাগবে। দেন নেক্সটে কি জানা লাগবে, নেক্সটে তোমাদের এই যে তোমার হলো এই যে মাইটোসিস বিভাজন, তো মাইটোসিস বিভাজন সম্পর্কে তোমার আরো আরো একটা তথ্য জানা লাগবে। এই যে মাইটোসিসে যে নিউক্লিয়াসটা থাকে, এই যে মাইটোসিস বিভাজনে তোমার নিউক্লিয়াস নিউক্লিয়াস আর হলো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমোজোম 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 তোমার উভয়ই একবার বিভাজিত হয়, উভয়ই কি হয়, একবার বিভাজিত হয়, একবার বিভাজিত হয়। এই কথাটা বলার কারণ কি, এই কথাটা বলার কারণ হলো তুমি যখন তুমি হলো মায়োসিস বিভাজনে যাবা, মায়োসিস বিভাজনে তোমার নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়, নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়, আর ক্রোমোজোমটা একবার বিভাজিত হয়। ওটার সাথে কম্পেয়ার করে এই পয়েন্টটা বলা, অর্থাৎ তোমার মাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস আর ক্রোমোজোম দুইটাই একবার বিভাজিত হয়, কিন্তু মায়োসিসে কি হয়, মায়োসিসে হলো তোমার নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয় আর ক্রোমোজোম একবার বিভাজিত হয়। বাট মাইটোসিসে নিউক্লিয়াস ক্রোমোজোম দুইটাই একবার বিভাজিত হয়। তো এই পয়েন্টটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে। কেন, তোমরা এমনি দেখে বুঝতে পারতো যে কি, প্রথমে হলো তোমার নিউক্লিয়াসের বিভাজন হয় বা সাইটোকাইনেসিস হলো ক্যারিওকাইনেসিস হয়। অর্থাৎ এই যে নিউক্লিয়াস বিভাজিত, এই যে একটা নিউক্লিয়াস হলো আরেকটা নিউক্লিয়াস হলো, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনটা একবার হয়েছে। কোন নিউক্লিয়াসের বিভাজন মানে এর ভিতরে যে ক্রোমোজোম আছে এই ক্রোমোজোমের বিভাজন, অর্থাৎ এই যে ক্রোমোজোম গুলা তোমার কি হয়, বিভাজিত হয়ে যায়, অর্থাৎ দুই ভাগে ভাগ হয়ে যায়, দুই ভাগে ভাগ হয়। কারণ কি, তোমার ক্রোমোজোম যদি বিভাজিত না হইতো, অর্থাৎ এখানে কি 46টা ক্রোমোজোম আছে না, তো ক্রোমোজোম কিরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে। এখন 46টা ক্রোমোজোম যদি বিভাজিত না হয়, এইখানে 23টা যাইতো আর এখানে 23টা যাইতো, তাইলে কিন্তু এই যে 46 সংখ্যাটা আমরা পাইতাম না। বাট এখানে আসলে কি হয়, এই যে প্রতিটা ক্রোমোজোম মাঝখান থেকে এরকম ভাগ হয়ে এরকম এরকম তৈরি হয়ে যায়, এরকম এরকম তৈরি হয়ে যায়। পরে কি হয়, পরে এইগুলা থেকে আবার নতুন ক্রোমোজোম তৈরি হয়, এইগুলা থেকে নতুন ক্রোমোজোম তৈরি হয়। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে দুইটা কোষে, এই কারণে তোমার 46টা ক্রোমোজোম থাকে, কারণ প্রতিটা ক্রোমোজোম বিভাজিত হয়ে দুইটা কোষে হলো অর্ধেক অর্ধেক চলে যায়, পরে ওই অর্ধেক থেকে আবার নতুন হলো ক্রোমোজোম সৃষ্টি হয়। তো এইভাবে মূলত তোমার হলো ক্রোমোজোমের বিভাজনটা হয়, একবার হয়। তো এইভাবে তোমার হলো কি হয়, মাইটোসিসে তোমার নিউক্লিয়াস আর ক্রোমোজোমের একবার বিভাজন ঘটে। তো এই পয়েন্টটা আমাদের মাথায় রাখা লাগবে। আর দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো তোমার এই যে নতুন যে কোষটা তৈরি হয়, ওই নতুন কোষটা হলো হুবহু মাতৃকোষের মতো হয়। তো মাইটোসিসে তোমার যে নতুন কোষ তৈরি হয়, মাইটোসিসে যে তোমার নতুন কোষ তৈরি হয়, নতুন কোষটা হুবহু মাতৃকোষের মতো হয়। অর্থাৎ এই যে নতুন কোষটা তৈরি হয়, অর্থাৎ নতুন কোষ, মাইটোসিসে যে নতুন কোষটা সৃষ্টি হয়, এই নতুন কোষ তোমার হুবহু মাতৃকোষের মতো হয়, হুবহু মাতৃকোষের মতো হয়। এখন হুবহু মাতৃকোষের মতো মানে কি, এর হলো আকার, এর আকৃতি, তারপরে হলো এর আকৃতি, তারপরে হলো কি এর বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য সবকিছু কি, সবকিছু হলো মাতৃকোষের মতো, সবকিছু কিসের মতো, মাতৃকোষের মতো। এই কারণে কি, এই কারণে দেখবা যে তোমাদের এই যে মাইটোসিস কি, আমাদের হলো কোষ বিভাজনটা হয়ে আমাদের বডির গঠনটা হয়, অর্থাৎ আমরা আমরা বৃদ্ধি পাই। এখন বৃদ্ধি যদি পাই, এখন যদি মাইটোসিসের মাধ্যমে যদি তোমার ভিন্ন আকৃতির বা ভিন্ন কোষ তৈরি হতো, তাহলে দেখতে আমাদের বডির এক পাশ একরকম, আরেক পাশ আরেক রকম। অর্থাৎ ধরো সেম কোষ, ধরো আমার যকৃৎ, এখন যকৃতে তোমার এক ধরনের কোষ আছে, পরে এখন যকৃতের মধ্যে কোষ বিভাজন হয়ে মাইটোসিস বিভাজনে যকৃৎটা বড় হচ্ছে। এখন এটা বড় হওয়ার টাইমে কি হয়েছে, তোমার অন্য কোষ তৈরি হয়েছে, তাইলে কিন্তু যকৃতের প্রপার্টিটা বা বৈশিষ্ট্যটা সেম থাকবে না, কারণ দুই টাইপের কোষ চলে আসছে। এই জন্য কি, এই জন্য তোমার মাইটোসিসে যে কোষটা তৈরি হয়, ওই কোষটা একদম হুবহু মাতৃকোষের মতো হয়। অর্থাৎ মাতৃকোষের যে বৈশিষ্ট্য থাকে, ওই হলো তোমার মাইটোসিসের যে নতুন কোষটা তৈরি হয়, ওই নতুন কোষের বৈশিষ্ট্য সেম থাকে, আকারেও মাতৃকোষের মতো হয়, বৈশিষ্ট্যও মাতৃকোষের মতো হয়। তো এই বৈশিষ্ট্য তোমাদের জানা লাগবে। তো মোটামুটি তোমার হলো আমরা মোটামুটি সবই জেনে গেলাম। তো মাইটোসিস সম্পর্কে আমাদের কি কি জানা লাগবে, প্রথম কথা কি, প্রথম কথা হলো মাইটোসিসের কিছু নাম আছে, নামগুলো জানা লাগবে। এটাকে তোমার সমীকরণিক বিভাজন বা হলো ইকুয়েশনাল বিভাজন বা মাইটোটিক বিভাজন বলে, এটা হলো কথা। দ্বিতীয় কথা কি, আসলে মাইটোসিস কি, মাইটোসিস হলো তোমার হলো একটা কোষ বিভাজিত হয়,
একটা কোষ বিভাজিত হয়, দুইটা নতুন কোষ সৃষ্টি হয়। আর মাইটোসিসের স্পেশালিটি হলো নতুন যেই দুইটা কোষ সৃষ্টি হয় ওই দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। এই জিনিসটা তোমাদের জানা লাগবে। এখান থেকে তোমরা কি কি বের করো? প্রথম কথা হলো মাইটোসিসের কোষ বিভাজন দুই ধাপে হয়। প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হয়, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। এখন এই যে মাইটোসিস কি, মাইটোসিসের নতুন কোষ সৃষ্টি হয়, তাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান, এতটুকু আমরা জানি। আর যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান, এই জন্য কি হয়, এই জন্য হলো এই যে নতুন যে কোষগুলো হয় এগুলো হুবহু মাতৃকোষের মতো হয়। অর্থাৎ এগুলার আকৃতি, এগুলার হলো বৈশিষ্ট্য সব কিসের মতো হয়, সব হলো তোমার মাতৃকোষের মতো হয়। এই জিনিসটা জানা লাগবে। আর কি জানতে, আর হলো আরেকটা জিনিস জানবা যে মাইটোসিসে নিউক্লিয়াস আর ক্রোমোজোম দুইটাই একবারে বিভাজিত হয়। তো এর সাথে একটা জিনিস মিলাই পড়ে নিবা যে তোমার মিওসিসের ক্ষেত্রে, অর্থাৎ তোমরা এখনো মিওসিস বা মায়োসিস পড়ো নাই, বা যখন তোমরা পড়বা তখন তোমরা এইটা মানে মিলাই পড়ে নিবা। এখন থেকে এই জিনিসটা পড়ে রাখো যে এই জিনিসটা পড়তে তোমাদের সুবিধা হবে। তোমরা যদি এমনি পড়ে রাখো যে মায়োসিসে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয় আর ক্রোমোজোমটা একবার বিভাজিত হয়, বাট মাইটোসিসে নিউক্লিয়াস ক্রোমোজোম দুইটা একবার বিভাজিত হয়। এই দুইটা জিনিস তোমরা একটু মিলাই পড়ে নিও, তাহলে পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হবে। কেন পড়তেছি এটাও বুঝতে পারবা। তো মোটামুটি তোমাদের মাইটোসিস কোষ বিভাজনটা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম। এখন মাইটোসিসটা আসলে কোথায় হয়? তো মাইটোসিস কোথায় এটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে মাইটোসিস আসলে কোথায়। মাইটোসিস আসলে ধরো মাইটোসিস কোথায় হয় এটা কথা না, কথা হলো মাইটোসিস কোথায় হয় না। মাইটোসিস কোথায় হয় না এটা তোমাদের কথা। মাইটোসিস কিসে হয় না? মাইটোসিস হলো তোমার জনন মাতৃকোষে হয় না, জনন মাতৃকোষে হয় না। তো জনন মাতৃকোষ কি? জনন মাতৃকোষ হলো সেই কোষ যেই কোষ থেকে তোমার হলো হলো তোমার জনন কোষ সৃষ্টি হয়। তো জনন কোষ কি? জনন কোষ হলো তোমার শুক্রাণু ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু। তো যেই কোষ থেকে তোমার শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় ওই কোষ থেকে, তো ওই কোষে তোমার মাইটোসিস হয় না। এইটা বাদে দুনিয়ার যত কোষ আছে সব কোষে হলো তোমার মাইটোসিস হয়। বিশেষ করে যত দেহ কোষ আছে, যত দেহ কোষ আছে সব কোষে তোমার মাইটোসিস হয়, শুধুমাত্র জনন মাতৃকোষ নামক দেহ কোষে তোমার মাইটোসিস হয় না। তো এখানে কিছু এক্সাম্পল দিয়ে আছে দেহ কোষ, যেহেতু সব দেহ কোষে হয়, শুধুমাত্র জনন মাতৃকোষে হয় না, ম্যাক্সিমাম দেহ কোষে হয়, এই জন্য বলা আছে যে দেহ কোষে বা দৈহিক কোষে, কারণ ম্যাক্সিমাম দেহ কোষে হয় দৈহিক কোষ। তারপরে আর কি বলা আছে, আর বলা আছে হলো জীবদের সকল অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ জীবদের অঙ্গ প্রত্যঙ্গ মূলত দেহ কোষ দ্বারাই গঠিত। এই জন্য সকল অঙ্গ প্রত্যঙ্গে কি হয়, সকল অঙ্গ প্রত্যঙ্গে তোমার হলো কি হয়, এই হলো মাইটোসিসটা হয়। এছাড়া কি, এছাড়া জননাঙ্গ, অর্থাৎ জননাঙ্গ কি, এখানে জননাঙ্গ কথাটা বলার অর্থ হলো আমরা জানি কি, আমরা জানি হলো জনন কোষ সৃষ্টির সময়, জনন কোষ সৃষ্টির সময় মায়োসিস হয় না। এখন আমাদের মানে ধারণাটা একটা মিসকনসেপশন আমাদের মধ্যে তৈরি হয়ে যায় যে আমরা যেখানেই জনন মাতৃকোষ পাই সেখানেই মানে আমরা যেখানেই জনন ওয়ার্ডটা পাই, আমরা যেখানেই জনন ওয়ার্ডটা পাই সেখানেই তোমার কি মেরে দিই, সেখানেই আমরা হলো মায়োসিস মেরে দিই, মায়োসিস মেরে দিই। হ্যাঁ ঠিক আছে, জনন মাতৃকোষে কি আছে, জনন মাতৃকোষে হলো তোমার ই হয়, জনন মাতৃকোষে তোমার হলো মায়োসিস হয়, ঠিক আছে। কিন্তু যেখানে তুমি জনন ওয়ার্ডটা দেখবা ওইখানেই যে তোমার মায়োসিস হবে এরকম না। যেমন এই যে দুইটা জনন কোষ শুক্রাণু আর ডিম্বাণু, তো এদের কিন্তু আবার মায়োসিস হয় না, এরা মায়োসিসের মাধ্যমে সৃষ্টি হয়, বাট এরা কিন্তু মায়োসিস করে না। তো এইখানে এখন তুমি কি ভাবো, আমরা আমরা জানি জনন মানে মায়োসিস, জনন মানে মায়োসিস, জনন মানে মায়োসিস, তাহলে এরা জনন কোষ এদের মায়োসিস হয়। এছাড়া এই যে জননাঙ্গ ওয়ার্ডটা, জননাঙ্গ ওয়ার্ডটা, তো জননাঙ্গে কি হয়, জননাঙ্গে তোমার কি হয়, জননাঙ্গে এই যে জনন ওয়ার্ড আছে তার মানে এখানে মায়োসিস আছে এরকম না, শুধুমাত্র জনন মাতৃকোষেই তোমার মায়োসিস হয়, শুধুমাত্র জনন মাতৃকোষেই মায়োসিস হয়, আর কোনো জায়গায় মায়োসিস হয় না। এই জন্য তোমার এখানে এই জননাঙ্গ ওয়ার্ডটা আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি যে এখানে জনন ওয়ার্ডটা থাকলেও এখানে মূলত কি হয়, এই জননাঙ্গের ভিতরেও তোমার মাইটোসিস বিভাজনটাই হয়, মাইটোসিস বিভাজনটা হয়, মাইটোসিস বিভাজন হয়ে তোমার এই জনন মাতৃকোষ গুলা তৈরি হয়। তারপরে এই জনন মাতৃকোষ গুলা তোমার হলো মায়োসিসের মাধ্যমে জনন কোষ তৈরি করে। অর্থাৎ মায়োসিস শুধুমাত্র জনন মাতৃকোষেই দেখা যায়, মায়োসিস জনন কোষেও হয় না, মায়োসিস আবার জননাঙ্গেও হয় না। জননাঙ্গে মাইটোসিসের মাধ্যমে এই জনন মাতৃকোষ গুলা তৈরি হয়, পরে এই জনন মাতৃকোষ থেকে হলো মায়োসিসের মাধ্যমে তোমার জনন কোষ তৈরি হয়, বা জনন কোষে আবার মায়োসিস হয় না। অর্থাৎ জিনিসটা এরকম, তোমার জননাঙ্গ, জননাঙ্গ, তো জননাঙ্গে কি হয়, মাইটোসিস হয়, মাইটোসিস হয়, মাইটোসিস হয় কি হয়, তোমার জনন মাতৃকোষ সৃষ্টি হয়, জনন মাতৃকোষ সৃষ্টি হয়। এখন জনন মাতৃকোষে কি হয়, তোমার মায়োসিস হয়, মায়োসিস হয়, মায়োসিস হয় কি তৈরি হয়, আমার জনন কোষগুলা তৈরি হয়, জনন কোষগুলা তৈরি হয়। এই জনন কোষে তোমার মাইটোসিস হয় না, মায়োসিস হয় না, এই জিনিসটা ফাঁকা, এখানে মায়োসিস হবে না, মাইটোসিস হবে না। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা, গুলাবা না যে জনন দেখলেই মায়োসিস, এরকম না। জনন মাতৃকোষ মানে মায়োসিস, জনন কোষ মানেও মায়োসিস না, জননাঙ্গ মানেও মায়োসিস না, শুধুমাত্র জনন মাতৃকোষে মায়োসিস, আর জননাঙ্গে হলো মাইটোসিস। তো এইগুলো একটু মাথায় রাখবা যে কোথায় হয়, মূলত সব জায়গায় তোমার হলো মায়োসিস হয়, মাইটোসিস হয়, শুধুমাত্র জনন মাতৃকোষে হলো মায়োসিস হয়। এতটুকু জানলেই হচ্ছে।
তো চলে গেল। তো আজকে আমাদের মেইনলি আমি যে টপিকটা তোমাদেরকে পড়াবো হলো ইন্টারফেস, এটা হলো আমার টপিক। মাইটোসিস কোষ বিভাজন কিভাবে হয় এটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে পড়াবো। নেক্সট ভিডিওতে আমি পুরো মাইটোসিস প্রসেসটা তোমাদেরকে বুঝাই দিই। আজকে আমাদের টপিক হলো ইন্টারফেস। তো ইন্টারফেস আর কোষ চক্র। তো প্রথমে তোমাদেরকে একটু কোষ চক্র সম্পর্কে জানাই যে কোষ চক্র জিনিসটা কি। কোষ চক্র, তা আমাদের বডিতে তো অনেক কোষ আছে, এখন প্রতিটা কোষই একটা চক্র ফলো করে। একটা চক্র ফলো করা বলতে ধরো কোষটা বিভাজিত হয়, বিভাজিত হওয়ার পরে আবার কি হয়, আবার কোষটা একটা নির্দিষ্ট সময় পরে আবার বিভাজিত হয়, আবার ওই নতুন কোষটা নির্দিষ্ট সময় পরে আবার একটা বিভাজিত হয়। এরকম একটা নির্দিষ্ট চক্র মেনটেন করে কোষ। অর্থাৎ ফর এক্সাম্পল ধরো এই যে একটা কোষ, ধরো এই একটা কোষ, তো এই কোষটা কি হয়েছে, এই কোষ থেকে তোমার দুইটা নতুন কোষ তৈরি হয়েছে, এটা একটা নতুন কোষ। এই নতুন কোষটা কি হবে, আস্তে 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 তোমার বড় হবে, বড় হয়ে একসময় কি হবে, 10 সময় এটা বিভাজিত হয়ে তোমার দুইটা কোষ তৈরি হবে। এবং এর মধ্যে তোমার কিছু ধাপ আছে। কিছু ধাপ বলতে কি, তোমার প্রথমে ধরো এই যে একটা নতুন কোষ তৈরি হয়েছে, এই নতুন কোষটা তোমার একটা ধাপে যাবে, এই ধাপকে তোমার বলা হয় হলো ইন্টারফেজ। ইন্টারফেজে চলে, এই ইন্টারফেজে কি হবে, এই কোষটা তোমার এই যে এমনি বড় হবে। তো এই ইন্টারফেসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ ইন্টারফেজের আবার তিনটা পার্ট আছে। তিনটা পার্ট কি কি, তোমার G1, S আর হলো G2, এই তিনটা ধাপ আছে। এই তিনটা আবার ইন্টারফেজের ভিতরে আবার তিনটা ধাপ আছে, এই তিনটা ধাপ। তো এই হলো কথা। তারপরে আরেকটা ফেজ, তারপরে কি হবে, এই যে এখানে যে জিনিসটা হলো এটাকে তোমার বিভাজন দশা বলা হয়। বিভাজন দশা বলা হয়, বা মাইটোটিক দশা বলা হয়, বা বিভাজন দশা বা মাইটোটিক দশা বলা হয়। মাইটোটিক দশা বলা হয় এই জিনিসটা। তো আসলে একটা কোষের হলো তোমার প্রধানত একটা কোষ হলো দুইটা দশা এর হলো করা লাগে, অতিক্রম করা লাগে। অর্থাৎ এই যে একটা নতুন কোষ তৈরি হয়েছে, এই কোষটা কিসে চলে যায়, তোমার ইন্টারফেজে যায়। ইন্টারফেজে যাওয়া বলতে এদের তিনটা দশা অতিক্রম করা লাগে। এ প্রথমে তোমার G1 দশায় যায়, তারপরে S দশায় যায়, তারপরে G2 দশায় যায়, ইন্টারফেজ শেষ। এই তিন দশা অতিক্রমে ইন্টারফেজ শেষ। ইন্টারফেজের পরে কোষটা তোমার হলো বিভাজন দশা যায়। বিভাজন দশায় কি হয়, এই যে ছোট কোষটা বড় হইলো ইন্টারফেজের মাধ্যমে, এই ছোট কোষটা বড় হইলো, এই বড় কোষটা আবার বিভাজিত হয়ে দুইটা ছোট কোষ তৈরি করে। এই ছোট কোষ আবার কি করে, এই ছোট কোষ আবার ইন্টারফেসে যায়, আবার বিভাজন দশা যায়। এরকম করে তোমার কোষের এই চক্রটা চলতে থাকে। তো এটাকেই তোমার হলো কোষ চক্র বলা হয়েছে। এটাই হলো তোমার মূলত কোষ চক্র। অর্থাৎ কোষ এই যে ধাপ, অর্থাৎ কোষের দুইটা ধাপ। একটা হলো কোষ হলো তোমার বৃদ্ধি, মানে একটা ধাপে তোমার কোষ বড় হয়, আর একটা কোষে হলো কোষ বিভাজিত হয়। এই দুইটাকে তোমার দুইটা না ধাপ দেওয়া আছে, একটা হলো ইন্টারফেস আর একটা হলো কি, একটা হলো তোমার বিভাজন দশা। ইন্টারফেসকে তোমার বিশ্রাম দশা বলা হয়, বিশ্রাম দশা বলা হয়। কোষের বিশ্রাম দশা হলো এই ইন্টারফেস। তো তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে ইন্টারফেস কি আর বিভাজন দশাকে। তো পরবর্তীতে আমরা আরো জানবো, পরবর্তীতে আমরা আরো কিছু জানবো। তো এখানে তোমার কিছু এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ গুলা জানবো। যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে, প্রাপ্তবয়স্ক মানুষ, তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতগুলা কোষ থাকে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের তোমার 100 ট্রিলিয়ন কোষ থাকে। 100 ট্রিলিয়ন, 100 ট্রিলিয়ন বা 10^14, 10^14 কোষ থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন বা 10^14 কোষ থাকে। তো এটা তুমি এমসিকিউ হিসেবে তুমি একটু মাথায় রাখবা, যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 100 ট্রিলিয়ন বা 10^14 কোষ থাকে। দেন আরেকটা এমসিকিউ দিয়ে আছে, কিছু কিছু কোষ আছে এরা কি, এরা হলো খুব দ্রুত বিভাজিত হয়, খুব দ্রুত বিভাজিত কোষ, খুব দ্রুত বিভাজিত হয় এমন কোষ কি, এমন কোষ হলো তোমার ভ্রূণ কোষ। ভ্রূণ কোষ। আরেকটা কি, আরেকটা হলো তোমার হলো মূল আর কাণ্ডের শীর্ষের মেরিস্টেম কোষ, মূল ও কাণ্ডের শীর্ষের মেরিস্টেম কোষ, শীর্ষের মেরিস্টেম কোষ। তো এই দুইটা কোষ কি হয়, এই দুইটা হলো তোমার খুব তাড়াতাড়ি বিভাজিত হয়। এই দুইটা কোষ হলো তোমার খুব তাড়াতাড়ি বিভাজিত হয়। এখন কথা হলো কি, যে খুব দ্রুত বিভাজিত। এখন ভ্রূণ কোষ কেন দ্রুত বিভাজিত হয় এটা তোমরা জানো, যে ভ্রূণ কোষ কি, ভ্রূণ কোষ মূলত তোমার স্টেম সেল। ভ্রূণ কোষ কি, ভ্রূণ কোষ মূলত স্টেম কোষ। এটা তোমাদেরকে আমি ওই তোমার চ্যাপ্টার 1 এর শুরুর দিকে বলছিলাম, যে মানুষ যখন ছোট থাকে, ছোট থাকে বলতে যখন মায়ের পেটে থাকে, তখন কি হয়, তখন এই যে জাইগোট, এই জাইগোটটা তোমার 9 মাসে, 9 মাসে একটা পুরো একটা মানুষ তৈরি করে ফেলা যায়। জাইগোটটা 9 মাসে পুরো একটা মানুষ তৈরি করে ফেলতে। এখন তুমি ভাবো তোমার বয়স এখন কত, 20 বছর। তারপরে কি 1 বছর পাড়ায় তোমার বয়স কত হলে 21 বছর। অর্থাৎ এটা ধরো 2025 সাল, 2026 সালে তোমার কতটুকু গ্রোথ হয়, একদম মানে ন্যূনতম। ধরো তোমার হাইট একটু বাড়ে, তুমি একটু মোটা হও বা একটু চিকন হয়, এতটুকু গ্রোথে তোমার পরিবর্তন আসে। বাট এই যে তুমুল পরিবর্তন 9 মাসে হয়, এখন কিন্তু তোমার 1 বছরে মানে যেই পরিবর্তনটা হয় ওইটা কিন্তু এর ধারের কাছেও না। তো এটা হওয়ার কারণ কি, এই যে জাইগোটটা মূলত কি, এই জাইগোটটা যে কোষটা, এটা মূলত তোমার স্টেম সেল।
এটা মূলত কি স্টেম সেল, অর্থাৎ জাইগোট এক ধরনের স্টেম সেল। অর্থাৎ স্টেম সেলের বৈশিষ্ট্য কি, স্টেম সেল হলো তোমার খুব দ্রুত বিভাজিত হতে পারে, খুব দ্রুত বিভাজিত হতে পারে। অর্থাৎ এই যে জাইগোট, এই জাইগোট থেকে তো অনেকগুলা কোষ তৈরি হয়, তোমার ভ্রূণটা তৈরি হয়। অর্থাৎ ভ্রূণের যে কোষটা, ভ্রূণের কোষটা কিন্তু তোমার স্টেম সেল। অর্থাৎ স্টেম সেলের বৈশিষ্ট্য হলে এরা হলো খুব দ্রুত বিভাজিত হইতে পারে। এই জন্য তোমার বলছে যে খুব দ্রুত বিভাজিত কোষের মধ্যে আছে ভ্রূণকোষ। ভ্রূণকোষ কেন ভ্রূণকোষ, কারণ এই যে আমরা যে 9 মাসে, এই ভ্রূণকোষ 9 মাসে বিভাজিত হয়ে একটা পরিপূর্ণ মানুষ তৈরি করে। এর কারণ কি, এর কারণ হলো এটা আসলে খুব দ্রুত বিভাজিত হইতে পারে, কারণ এর মধ্যে তোমার এই মানে ভ্রূণের যে কোষগুলো থাকে এগুলো মূলত তোমার স্টেম কোষ। আর স্টেম কোষের বৈশিষ্ট্য হলে এরা খুব তাড়াতাড়ি বিভাজিত হইতে পারে। তো তোমরা আমার প্রথম অধ্যায়ের ভিডিও দেখলে বুঝতে পারতেছো কেন ভ্রূণকোষ হলো খুব দ্রুত বিভাজিত হয়। তারপরে কি আছে, মূল ও কাণ্ডের শীর্ষের মেরিস্টেম কোষ। এখন কথা কি, কথা হলো মেরিস্টেম কোষ কি। তো মেরিস্টেম হলো একটা ইংলিশ ওয়ার্ড, এর বাংলা হলো ভাজক কোষ। ভাজক কোষ অর্থাৎ তোমার উদ্ভিদে হলো তোমার দুই টাইপের কোষ থাকে, উদ্ভিদে তোমার দুই টাইপের কোষ থাকে, একটা হলো তোমার ভাজক কোষ আর একটা হলো স্থায়ী কোষ। অর্থাৎ ভাজক কোষ হলো তোমার বিভাজিত হয় হতে পারে, আর স্থায়ী কোষ হলো বিভাজিত হইতে পারে। এই কারণে উদ্ভিদের কোষকে দুই ভাগে ভাগ করা হয়, একটা ভাজক কোষ আর একটা হলো স্থায়ী কোষ। এখন এই ভাজক কোষ যেগুলো আছে এগুলো মূলত বিভাজিত হয়। এখন এই সব ভাজক কোষ তোমার দ্রুত বিভাজিত হইতে পারে না বা অনেক বেশি বিভাজিত হইতে পারে না, কিন্তু তোমার এই যে উদ্ভিদের মূল আছে, উদ্ভিদের মূলের মাথায়, এই যে মূলের মাথায় বা কাণ্ডের মাথায় যেই হলো ভাজক কোষগুলা থাকে এগুলো খুব তাড়াতাড়ি বিভাজিত হইতে পারে। তো এই ভাজক কোষগুলাকে তোমার বলা হয় হলো, এই যে মাথায় যে ভাজক কোষগুলা থাকে, এই যে মূল আর কাণ্ডের মাথায় যে ভাজক কোষগুলা থাকে এইগুলাকে তোমার প্রাথমিক ভাজক কোষ বলা হয়, প্রাথমিক ভাজক কোষ বলা হয়। আর হলো এই যে মাঝখানে যেগুলো থাকে এগুলাকে তোমার সেকেন্ডারি ভাজক কোষ বলা হয়। তো সেকেন্ডারি ভাজক কোষ বলে। তো যে প্রাথমিক ভাজক কোষ আছে এটা খুব দ্রুত বৃদ্ধি হয়। এই কারণে দেখবা যে উদ্ভিদ হলো খুব তাড়াতাড়ি হলো তোমার লম্বা হয়ে যায়। লম্বা হওয়ার কারণ কি, খুব তাড়াতাড়ি লম্বা হওয়ার কারণ হলো উদ্ভিদের মাথায় খুব দ্রুত বৃদ্ধিটা ঘটে। তো এই ঘটার কারণ কি, ঘটার কারণ হলো উদ্ভিদের মাথায় একটা ভাজক কোষ থাকে বা ভাজক মানে ভাজক টিস্যু থাকে, যেটাকে তোমার প্রাথমিক ভাজক কোষ বলা হয়। আর এই প্রাথমিক ভাজক কোষ হলো এমন ভাজক কোষ যেটা হলো খুব দ্রুত বিভাজিত হইতে পারে। এই দুইটা কারণে কি হয়, এই কারণে এই যে এই দুইটা কোষ ভ্রূণকোষ, কারণ এই ভ্রূণকোষ গুলো মূলত তোমার স্টেম কোষ, এই কারণে এরা খুব দ্রুত বিভাজিত হয়। আর হলো এই যে মূল আর কাণ্ডের শীর্ষের ভাজক কোষ বা মেরিস্টেম কোষ এরা মূলত তোমার প্রাথমিক ভাজক কোষ, এরা হলো খুব দ্রুত বিভাজিত হইতে পারে। এই হলো কারণ। তো এই এক্সাম্পল দুইটা তোমাদের মাথায় রাখা লাগবে যে খুব দ্রুত বিভাজিত হওয়া কোষ হলো ভ্রূণকোষ আর হলো মূল আর কাণ্ডের মাথার ভাজক কোষ বা মেরিস্টেম কোষ। তো এই দুইটা এক্সাম্পল আমাদের এমসিকিউর জন্য মনে রাখা লাগবে। এখন এই যে কিছু কোষ আছে যারা খুব দ্রুত বিভাজিত হয়ে যায়, আবার কিছু কোষ আছে যারা একদমই বিভাজিত হইতে পারে না। তো আমরা দ্রুত বিভাজিত শিখে গেলাম, এখন যারা একদম বিভাজিত হতে পারে না তাদের সম্পর্কে একটু জানবো যে কারা একদম বিভাজিত হইতে পারে না। তো এখানে তোমার কিছু কোষের কথা বলা আছে। তো এই কোষগুলোর নাম আমাদের একটু জানা লাগবে কি কি। একটা হলো তোমার লোহিত রক্তকণিকা বা লাল রক্তকোষ। লাল রক্তকোষ অর্থাৎ লাল রক্তকোষ বলতে তোমার ওই লোহিত রক্তকণিকায় বোঝাচ্ছে, অর্থাৎ আরবিসি। আরেকটা কি, আরেকটা হলো তোমার স্নায়ু কোষ, স্নায়ু কোষ, পেশি কোষ, আর হলো উদ্ভিদের স্থায়ী কোষ। উদ্ভিদের স্থায়ী কোষ, তো এই চারটা কোষ তোমার কখনো বিভাজিত হইতে পারে না। আমাদের রক্তে তোমার তিন ধরনের কোষ আছে, লাল রক্তকোষ, শ্বেত রক্তকোষ আর অনুচক্রিকা। তো এর মধ্যে একটা কোষ হলো লাল রক্তকোষ, যেটা কখনো বিভাজিত হয় না। এটা তোমার হলো এর মানে এর যদি মানে নির্দিষ্ট একটা আয়ুষ্কাল আছে, 120 দিনের একটা আয়ুষ্কাল আছে, এই 120 দিন পার হয়ে গেলে এই কোষটা মরে যায়, এই কোষটা কখনো বিভাজিত হয় না। ওর স্নায়ু কোষ, তো আমাদের বডিতে স্নায়ু, তো আমাদের বডিতে একটা তন্ত্র আছে, এটাকে তোমার স্নায়ু তন্ত্র বলা হয়। এই তন্ত্রটা মূলত স্নায়ু, মস্তিষ্ক আর হলো তোমার হলো স্পাইনাল কর্ড, এই তিনটা জিনিস দ্বারা গঠিত। তো এই তন্ত্রের কাজ কি, এই তন্ত্র মূলত আমাদের বডির সকল ক্রিয়া বিক্রিয়া, উদ্দীপনা, উৎসাহ এগুলো হলো নিয়ন্ত্রণ করে। তো এই যে এই জিনিসগুলো মস্তিষ্ক মূলত নিয়ন্ত্রণ করে, তো মস্তিষ্ক মূলত এই স্নায়ুর মাধ্যমে নিয়ন্ত্রণ করে। আর আমাদের বডিতে যে স্নায়ুগুলো আছে এগুলো মূলত এক একটা কোষ। তো এই যে স্নায়ু, তো এই স্নায়ু কোষ এইগুলো হলো তোমার জন্মের সময় যে স্নায়ু থাকে, অর্থাৎ তোমার জন্মের সময় যে স্নায়ুগুলো আছে তোমার মরার সময় ওই সেম স্নায়ু থাকে। ওই স্নায়ু তোমার বিভাজিত হয়ে কখনো নতুন স্নায়ু তৈরি হয় না। এই জন্য তোমার স্নায়ু যদি সামাও ড্যামেজ হয়ে যায় বা সামাও তোমার স্নায়ুতে যদি কোনো সমস্যা হয় তাহলে ওই জিনিসটা কিন্তু রিপেয়ার হয় না। এই জিনিসটার জন্য তুমি কিন্তু সিভিয়ার সমস্যা তৈরি হয়ে যায়, কারণ স্নায়ু কখনো আসলে রিপেয়ার করা সম্ভব না, অর্থাৎ এর কোনো বিভাজন হয় না, এই জন্য এটা রিপেয়ারও হইতে পারে না। এই জন্য স্নায়ু কোষ কখনো বিভাজিত হইতে পারে না। কারণ আমাদের পেশি, পেশি তো চিনি, তো পেশিতে যে কোষগুলো আছে এগুলো কখনো বিভাজিত হয় না, এগুলো হলো ফিক্স। তারপরে কি আছে, তারপরে হলো আমাদের উদ্ভিদের স্থায়ী কোষ, একটু আগে বললাম উদ্ভিদের দুই টাইপের কোষ থাকে, একটা হলো ভাজক কোষ আর একটা হলো স্থায়ী কোষ। ভাজক কোষ বিভাজিত হইতে পারে আর হলো স্থায়ী কোষ একদম বিভাজিত হইতে পারে না। এই যে স্থায়ী কোষ যারা একদমই বিভাজিত হইতে পারে না, অর্থাৎ এই যে কোষগুলা বললাম এইগুলা কি হয় না, এগুলো কখনো বিভাজিত হইতে পারে না।
ভাজক কোষের মধ্যে তোমার প্রাথমিক ভাজক কোষটা খুব তাড়াতাড়ি বিভাজিত হয়, আর হলো তোমার সেকেন্ডারিটা আস্তে আস্তে বিভাজিত হয়, কিন্তু বিভাজিত হয়, বাট স্থায়ী কোষ কখনোই বিভাজিত হয় না। তো এই চারটা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, তোমার খুব দ্রুত বিভাজিত হয়, দুইটা এক্সাম্পল আছে। ওই দুইটা এক্সাম্পল তেমন একটা এমসিকিউ তে আসে না, বাট এই চারটা এক্সাম্পল খুব তাড়াতাড়ি মানে খুব বেশি আসে, যে নিচের কোন কোষটি হলো বিভাজিত হয় না, এরকম ভাবে এই এমসিকিউ গুলো আসে। তো তোমাদের এই চারটা কোষের নাম মনে রাখা লাগবে। তো এখন আসি আমার কোষ চক্রে, আবার ব্যাক আসি, এমসিকিউ গুলো মোটামুটি তোমাদেরকে জানালাম, এখন আমরা আবার কোষ চক্রে ব্যাক আসি। তো কোষ চক্রে আমরা ব্যাক আসি, তো কোষ চক্রে যদি আমরা ব্যাক আসি, আমাদের প্রথমত জানা লাগবে কি, প্রথমত জানা লাগবে যে ইন্টারফেস। তো আসলে কোষ চক্রটা কেমন হয়, কোষ চক্রটা তোমার মেইনলি দুইটা ধাপ বলতে এই হলো তোমার কোষ চক্র, ধরো এটা কোষ চক্র। তো এতটুকু ধরো, এতটুকু হলো তোমার বিভাজন দশা বা মাইটোটিক দশা। আর এই পুরাটুকু হলো তোমার ইন্টারফেস। তো এখানে তোমার কিছু হলো এস, না না এখানে এসটা রাখি, কিছু হলো তোমার এস, কিছু হলো তোমার জি 1, আর কিছু হলো তোমার জি 2। এমনি কোর্সটা চলতে থাকে, প্রথমে জি 1-এ যায়, তারপরে তোমার এস-এ আসে, এস থেকে জি 2-তে যায়, তারপরে আবার বিভাজন হয়, নতুন কোর্স সৃষ্টি হয়, সে আবার জি 1-এ যায়, জি 1 থেকে এস, এস থেকে জি 2, জি 2 থেকে হলো বিভাজন। এইভাবে তোমার কোষ চক্রটা তৈরি হইতে থাকে। তখন কোষ চক্রটা আসলে এমনি এমনি হয় না, অর্থাৎ এই যে একটা কোষ তোমার জি 1 থেকে এস এ যাচ্ছে, এস থেকে জি 2-তে যাচ্ছে, এই জিনিসটা আসলে একদম মানে জিনিসটা আসলে এমনি এমনি হয় না, আমার কিছু প্রভাবক লাগে। তো এই যে কোষ চক্র, তো এটার হলো তোমার অভ্যন্তরীণ উদ্দীপনা, অর্থাৎ কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে হলো অভ্যন্তরীণ উদ্দীপনা কে প্রদান করে, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে একটা প্রোটিন, যেটাকে তোমার বলা হয় সাইক্লিন সিডিকে প্রোটিন। এই সাইক্লিন সিডিকে প্রোটিন কি করে, এটা মূলত এই কোষ চক্রের অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে, অর্থাৎ এই যে কোষ চক্রের একটা কোষ, এই যে চারটা দশায় বারবার আসা করতেছে বা কন্টিনিউয়াসলি যাইতে থাকতেছে, এই জিনিসটা নিয়ন্ত্রণ করে হলো তোমার এই সাইক্লিন সিডিকে নামক একটা প্রোটিন আছে, এই প্রোটিনটা মূলত এই যে এই জটা নিয়ন্ত্রণ করে। তো এটা কি করে, অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে, অর্থাৎ অভ্যন্তরীণ ভাবে জিনিসটা নিয়ন্ত্রণ করে। আর হলো বাহ্যিক উদ্দীপনা প্রদান করে আরেকটা জিনিস। তো বাহ্যিক উদ্দীপনা কারা প্রদান করে, বাহ্যিক উদ্দীপনা তোমার হলো কিছু হরমোন আছে, আর হলো তোমার গ্রোথ ফ্যাক্টর আছে গ্রোথ ফ্যাক্টর আছে, এগুলো আসলে মূলত প্রোটিন, ফ্যাক্টরও প্রোটিন, তোমার হরমোনও প্রোটিন, এই সাইক্লিন সিডিকে প্রোটিন, অর্থাৎ বিভিন্ন বিশেষ টাইপের এক একটা প্রোটিন। তো কিছু হরমোন, গ্রোথ ফ্যাক্টর আর সাইক্লিন সিডিকে প্রোটিন, এইগুলা মিলেই মূলত আমার এই কোষ চক্রটা নিয়ন্ত্রণ করে। তো কোষ চক্র নিয়ন্ত্রণ হয় কি দ্বারা, তোমার তিনটা জিনিস দ্বারা, সাইক্লিন সিডিকে, হরমোন আর হলো গ্রোথ ফ্যাক্টর, সাইক্লিন সিডিকে, হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, এইগুলোর মাধ্যমে আমার কোষ চক্রটা নিয়ন্ত্রণ হয়। তো অভ্যন্তরীণ ভাবে অর্থাৎ ভিতর থেকে নিয়ন্ত্রণ করে সাইক্লিন সিডিকে, আর হলো তোমার বাইরে থেকে নিয়ন্ত্রণ করে হলো হরমোন, আর হলো তোমার হলো হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, এই দুইটা হলো বাইরে থেকে নিয়ন্ত্রণ করে। এই জন্য বলছে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ, আর হলো বাহ্যিক উদ্দীপনা প্রদান করে হলো হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, আর এই তিনজন একত্রেই মূলত এই কোষ চক্রটা নিয়ন্ত্রণ করে। এবং সাইক্লিন সিডিকে আসলে কি, এখানে তোমার হলো আসলে দুইটা প্রোটিন থাকে, সাইক্লিন একটা প্রোটিন আর সিডিকে একটা প্রোটিন, এই দুইটা প্রোটিন একসাথে লেগে যায় বা একসাথে সংযুক্ত হয়ে এই সাইক্লিন সিডিকে তৈরি করে, যেটা মূলত এই কোষ চক্রকে নিয়ন্ত্রণ করে। তো এই দুইটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা, যে কারা মূলত কোষ চক্র নিয়ন্ত্রণ করে, অভ্যন্তরীণ ভাবে সাইক্লিনসিটিকে, বাহ্যিক ভাবে হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, এইগুলো তোমাদের একটু মাথায় রাখা লাগবে। আর এখানে তোমার রাত দুইটা এমসিকিউ আছে, তো এই দুইটা এমসিকিউ একটু মাথায় আছে, এখানে আর কিছু কিছু জিনিস তোমরা একটু মাথায় রাখবা। এই যে ইন্টারফেস, তো এই যে পুরা ইন্টারফেস হচ্ছে, এই যে পুরা ইন্টারফেস হইতে তোমার ধরো কোষ চক্র, তো কোষের এই কোষ চক্রে তোমার 100% টাইম দেয়, অর্থাৎ কোষ তো পুরো জীবনটাই এই কোষ চক্রেই কাটায় দেয়। তো এই পুরো জীবনের 100%, পুরো জীবন 100%, মধ্যে কোষ হলো কি করে, কোষ হলো তোমার 90 থেকে 95% ইন্টারফেসকে দেয় বা বিশ্রাম দশাকে দেয়। অর্থাৎ এর পুরা জীবনে ধরো মানে জিনিসটা এমনি বুঝায়, ধরো এই কোষের হলো টোটাল লাইফ টাইম হলো তোমার 1 ঘন্টা। টোটাল লাইফ টাইম হলো 1 ঘন্টা। তো সে কি করে, সে 90 থেকে 95%, অর্থাৎ 50 থেকে 55 মিনিট কিসে থাকে, 50 থেকে 55 মিনিট হলো তোমার হলো ইন্টারফেস দশায় থাকে বা বিশ্রাম অবস্থায় থাকে, কত, 50 থেকে 95%। আর বিভাজন অবস্থায় কত থাকে, 5 থেকে 10% টাইম। অর্থাৎ এর পুরো জীবনের তো হলো তোমার, হলো 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট হলো বিভাজন অবস্থায় থাকে। অর্থাৎ একটা কোষ যদি তোমার 1 ঘন্টা বেঁচে থাকে, তাহলে সে সে হলো তার বৃদ্ধির জন্য বা সে তার বিশ্রাম অবস্থায় 50 থেকে 55 মিনিট কাটায় দেয়। আর বাকি যে 5 থেকে 10 মিনিট বেঁচে থাকতেছে, এই 5 থেকে 10 মিনিটে সে তার বিভাজনটা ঘটায়। এটা হলো কাহিনী। তো এই পার্সেন্টেজ গুলো আমাদের জানা লাগবে, যে ইন্টারফেস দশার পার্সেন্টেজ হলো
90 থেকে 95%, টোটাল কোষের টোটাল জীবন চক্রের 90 থেকে 95% হলো ইন্টারফেস, আর হলো 5 থেকে 10% কি 5 থেকে 10% হলো বিভাজন দশা। তো এইগুলা একটু মাথায় রাখা লাগবে, এগুলো একটু মাথায় রাখা লাগবে। এগুলো হলো মোটামুটি। আর হলো ইন্টারফেসে 3টা ধাপ আছে, G1 G2 আর S, এগুলো সম্পর্কে একটু পরে বিস্তারিত আলোচনা করব। তার আগে 2টা এমসিকিউ নিয়ে একটু আলোচনা করি। এখানে 2টা এমসিকিউর কথা বলা আছে। তো 2টা এমসিকিউর কথা এখানে বলা আছে। তো এমসিকিউ 2টা কি কি তোমার, প্রথম কথা, প্রথম এমসিকিউটা কি, এখানে একটা এমসিকিউ তোমাদেরকে দাগাই দিছি, বোন ম্যারো। বোন ম্যারো বলতে তোমার অস্থি মজ্জা বলা হয়েছে, অস্থি মজ্জা। তো অস্থি মজ্জা, তো অস্থি মজ্জার ইংলিশ হলো তোমার বোন ম্যারো। তো এটা তোমরা প্রথমত জানবা, বোন ম্যারো, বোন ম্যারো বা অস্থি মজ্জা, বোন ম্যারো বা অস্থি মজ্জা। তো এই যে বোন ম্যারো বা অস্থি মজ্জা, এটা আসলে তোমাদের আমাদের যে হাড় থাকে, হাড়ের মধ্যে তোমার এরকম জেলিন নাই কিছু পদার্থ থাকে। এই জিনিসটা তোমরা খেয়াল করো, অনেকে যখন গরুর পা খাও দেখবা যে একটা জিনিস, ওই গরুর পা মুখের ভিতর নিলে একটা কি বলে, একটু টান দিলে দেখবা যে একটা জিনিস চলে আসে, আমরা ওটাকে ক্যালসিয়াম বলি বা বলি। ওই জিনিসটাই মূলত তোমার হলো বোন ম্যারো। তো এই যে বোন ম্যারো, তো এই যে অস্থি মজ্জা, তো এই অস্থি মজ্জা কোথায় থাকে, তোমার হাড়ের মধ্যে থাকে। তো এই অস্থি মজ্জা কি করে, এই অস্থি মজ্জা একটা হরমোন ক্ষরণ করে, হরমোন ক্ষরণ করে। না সরি সরি, মানে সরি, জিনিসটা একটু ভুলে গেছে। তোমার কিডনি, আমরা তো কিডনি চিনি তাই না, কিডনি, কিডনিকে তোমার বাংলায় বৃক্ক বলা হয়। তো এই কিডনি বা বৃক্ক একটা হরমোন ক্ষরণ করে, একটা হরমোন ক্ষরণ করে, হরমোনটার নাম হলো তোমার এরিথ্রোপোয়েটিন। এখানে তোমার ইংলিশে লেখা আছে এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন নামক একটা হরমোন হলো এই কিডনি বা বৃক্ক হলো ক্ষরণ করে। তো এই হরমোনটা কি করে, এই হরমোনটা তোমার এই যে আমার অস্থিমজ্জা আছে, অস্থিমজ্জাকে তোমার উজ্জীবিত করে বা উদ্দীপনা যোগায়, উদ্দীপনা জাগে। এই উদ্দীপনার কারণে কি হয়, এই অস্থিমজ্জা তোমার হলো লোহিত রক্তকণিকা বা আরবিসি, আরবিসি বা লাল রক্তকোষ, লাল রক্তকোষ তৈরি করে, লাল রক্তকোষ তৈরি করে। তো এই হলো কাহিনী। অর্থাৎ আমাদের একটা ভাইটাল অর্গান হলো কিডনি, আমাদের একটা ভাইটাল অর্গান হলো কিডনি বা বৃক্ক। তো এই কিডনি বা বৃক্ক কি করে, সে একটা হরমোন ক্ষরণ করে। হরমোনটার নাম কি, হরমোনটার নাম হলো তোমার এরিথ্রোপোয়েটিন। তো এই এরিথ্রোপোয়েটিন হরমোনের কাজ কি, সে হলো তোমার আমাদের যেই অস্থি মজ্জা আছে, অর্থাৎ হাড়ের মধ্যে যে মজ্জা আছে, যেটাকে অস্থি মজ্জা বা বোন ম্যারো বলা হয় ইংলিশে, এই অস্থি মজ্জাকে তোমার উদ্দীপিত করে বা এটাকে উদ্দীপনা যোগায়। এই উদ্দীপনার কারণে তোমার এই অস্থি মজ্জা কি করে, তোমার লাল রক্তকোষ তৈরি করে। অর্থাৎ আমাদের এই যে লাল রক্তকোষ বা লোহিত রক্তকণিকা বা আরবিসি, এটাকে মূলত আমাদের যে অস্থিমজ্জা আছে, অস্থিমজ্জা তৈরি করে। কিভাবে তৈরি করে, তোমার কিডনি একটা হরমোন ক্ষরণ করে, সেই হরমোন একে উদ্দীপিত করে, উদ্দীপিত করার কারণে সে হলো এই লাল অস্থিকোষটা তৈরি করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এটা তুমি দেখবা যে তুমি যখন প্রাণী বিজ্ঞান অধ্যায়তে যাবা, এই সেম জিনিস তুমি 4 নাম্বার অধ্যায়তে পাবো, 5 নাম্বার অধ্যায়তে পাবো। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা, বায়োলজিতে যদি একটা ইনফরমেশন তোমার অনেক জায়গায় থাকে, অর্থাৎ প্রাণী বিজ্ঞানেও আছে, উদ্ভিদ বিজ্ঞানেও আছে, 2-3টা অধ্যায় আছে, তাহলে ওই জিনিসটা তোমার পরীক্ষায় আসার চান্স অনেক বেশি থাকে। অর্থাৎ পরীক্ষায় তোমার ওই সেম ইনফরমেশন যদি একাধিক অধ্যায়তে থাকে, তাহলে ওই ওই ইনফরমেশনটা তোমার পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। তো এটা যেহেতু অনেক জায়গায় আছে, তো এটা আসার চান্স সবচেয়ে বেশি। এখানে অনেক কিছু জানার আছে, যে কি কোথা থেকে অস্থি হলো লাল রক্তকোষ তৈরি হয়, তোমার অস্থিমজ্জা থেকে, কোন হরমোনের কারণে এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন কোথা থেকে গঠিত হয়, কিডনি থেকে। তো এখানে কিন্তু অনেক কিছু জানার আছে। তো গেল, এই হলো একটা এমসিকিউ। আরেকটা এমসিকিউ এখানে বলা আছে, তো তোমার কোষ, কোষ কি, কোষ হলো তোমার ইন্টারফেস দশায়। অর্থাৎ এই যে একটা কোষ, ছোট একটা কোষ, সে কি করে, ইন্টারফেস দশায় যায়। ইন্টারফেস দশায় যায় কি হয়, ইন্টারফেস দশায় এই কোষটা তোমার বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় বড় হয়ে যায়। তো এই যে কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, তো পুরা ইন্টারফেস দশায় কোষের নিউক্লিয়াসকে তোমার বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। অর্থাৎ ইন্টারফেস দশায় কোষের নিউক্লিয়াসকে কি বলা হয়, বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা মাথায় রাখবা, যে ইন্টারফেস দশায় কোষের নিউক্লিয়াসকে তোমার বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। ইন্টারফেস দশায় কোষের নিউক্লিয়াসকে তোমার কি বলা হয়, বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়। তো এটা আরেকটা এমসিকিউ। তো মোটামুটি তোমাদের এমসিকিউ গুলো কভার করলাম, এখন আমরা দশাগুলো সম্পর্কে পড়বো। তো এখন আমরা দশাগুলো প্রথমে পড়বো। তো প্রথমে আমরা আসি হলো ইন্টারফেস, ইন্টারফেস, ইন্টারফেস। তো ইন্টারফেস কি, ইন্টারফেসের আন্ডারে আবার হলো 3টা দশা আছে। তো ইন্টারফেসকে তোমার বাংলায় হলো বিশ্রাম দশা বলা হয়, বিশ্রাম দশা বলা হয়। ইন্টারফেসের আন্ডারে কি আছে, 3টা দশা আছে। তো প্রথম দশা কি, প্রথম দশা হলো তোমার G1 দশা, G1 দশা। এটাকে তোমার এর পূর্ণরূপ কি, এর পূর্ণরূপ হলো গ্যাপ 1 ফেজ, গ্যাপ 1 ফেজ। তো G1 দশায় কি কি হয় এটা আমাদের জানা লাগবে। তো তোমাদের একটা বেসিক জিনিস একটু বলি, মানে বেসিক জিনিস কি, ধরো এই যে কোষের হলো হলো তোমার মানে মূলত কি পর্যায় 3টা, মানে পর্যায় হলো তোমার প্রথমত ইন্টারফেস আর
হলো বিভাজন দশা, অর্থাৎ বিশ্রাম দশা আর বিভাজন দশা। বিশ্রাম দশার ভিতরে আবার তিনটা, G1 S আর G2, অর্থাৎ মেইন দশা হলো G1 S G2 আর M দশা বা বিভাজন দশা। বিভাজন দশাকে সংক্ষেপে M দশা বলা হয়, অর্থাৎ G1 S G2 আর M, এই চারটা দশা। এখন G1 দশায় কি হয়, G1 দশায় তোমার কোষ মেইনলি প্রস্তুতি নয়, কিসের জন্য প্রস্তুতি নয়, তোমার হলো ডিএনএ রেপ্লিকেশনের জন্য। অর্থাৎ তোমার এই যে এস দশা আছে, এস দশায় কি হয়, এস দশায় হলো তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়। তো জিওন দশায় কি করে, জিওন দশায় কোষ হলো তোমার প্রস্তুতি নেয়, প্রস্তুতি নেয় কিসের প্রস্তুতি নেয়, তোমার ডিএনএ রেপ্লিকেশনের প্রস্তুতি নেয়, ডিএনএ রেপ্লিকেশনের প্রস্তুতি নেয়। এটা হলো প্রথম কথা। তা জিওন দশার মেইন লক্ষ্য হলো আমি রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি নেবো, কারণ আমার ভিতরে একটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রসেস হবে, যেটা কি, যেটা হলো তোমার ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ আমার ভিতরে নতুন ডিএনএ তৈরি হবে পুরাতন ডিএনএ থেকে। তো ওই জিনিসটা করার জন্য আমার প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে ওইগুলো আমি তৈরি করব কখন, এই জি1 দশায়। তো ডিএনএ রেপ্লিকেশন শেষ, তার মানে এস দশা শেষ। তারপরে কোষ কিসে চলে গেল, জি2 দশায়। তো জি2 দশার পরে কি দশা আসে, তোমার এম দশা। এম দশা মানে কোষের বিভাজন দশা। এম দশায় কি কয়, কোষটা তোমার হলো বিভাজিত হয়, কোষটা হলো বিভাজিত হয়। তার মানে জি2 দশায় কোষের কাজ কি, জি2 দশায় কোষের কাজ হলো তোমার প্রস্তুতি নেওয়া, কিসের প্রস্তুতি নেওয়া, বিভাজনের প্রস্তুতি নেওয়া, বিভাজনের প্রস্তুতি নেওয়া। বিভাজনের জন্য প্রস্তুতি নেয় কেন, এই যে পরে তোমার এম দশায় যাওয়া লাগবে, এম দশায় যায় কোষটা কি হবে, কোষটা হলো তোমার বিভাজিত হবে, এই জন্য জি2 দশায় প্রস্তুতি নেয়। অর্থাৎ এই যে জি1 আর জি2 করছি, এই যে জি1 আর জি2 এই দুইটা পর্যায় মূলত তোমার প্রস্তুতি পর্যায়। একটা হলো তোমার রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি পর্যায়, যেটা হলো কি হয় এস দশায়, আরেকটা হলো বিভাজনের জন্য প্রস্তুতি পর্যায়, যেটা কখন হয় এম দশায়। এটা হলো তোমার একদম বেসিক জিনিসপত্র। বেসিকটা তোমার কি, এই দশার বেসিক হলো তোমার মেইনলি একটা কোষের টোটাল জীবন চক্র, অর্থাৎ টোটাল জীবনে দুইটা দশা দেখা যায়, একটা হলো তোমার ইন্টারফেজ বা বিশ্রাম দশা, আর একটা হলো তোমার, আর একটা হলো তোমার হলো বিভাজন দশা বা হলো তোমার হলো মাইটোটিক দশা বা এম দশা। এটা জানা লাগবে। এখন এই যে বিশ্রাম দশা বা ইন্টারফেস, এই দশার মধ্যে আবার তিনটা দশা আছে, জি1 দশা, এস দশা আর জি2 দশা। অর্থাৎ টোটাল একটা কোষে তোমার চারটা দশা দেখা যায়, জি1 এস জি2 আর হলো এম দশা। এটা হলো তোমার বেসিক জিনিস। তুমি দশাগুলোর নাম শুনলে এখন আসলে কি হয়, আসলে তোমার জি1 আর জি2, দেখো নামেই মিল আছে, একটা জি1 আর একটা জি2। তো এই দুইটা দশা মূলত তোমার প্রস্তুতির দশা, প্রস্তুতি নেওয়া লাগে, মানে প্রস্তুতির দশা। কিসের প্রস্তুতি, তোমার জি1 এ মূলত রেপ্লিকেশনের প্রস্তুতি নেয় কোষ। কখন রেপ্লিকেশন হয়, এস দশায় যে রেপ্লিকেশনটা হয়, ওই রেপ্লিকেশনের প্রস্তুতিটা জি1 দশায় নেওয়া হয়। দেন হলো কি জি2, জি2 কি, জি2 হলো তোমার বিভাজনের জন্য প্রস্তুতির দশা। বিভাজনটা কখন হয়, বিভাজনটা তোমার এম দশায়, অর্থাৎ এম দশায় যে বিভাজনটা হয় ওই বিভাজনের প্রস্তুতি কোষ হলো জি2 দশায় নেয়। এটা হলো তোমার দশার একদম বেসিক জিনিস। তো এই বেসিক জিনিসের বাদেও আমাদের কয়েকটা জিনিস একটু এক্সট্রা ভাবে জানা লাগবে, ওইগুলো এখন আমি তোমাদেরকে জানাবো। বাট বেসিক জিনিসটা কিন্তু তোমাদের শিখাইছি, যে জি1 এস জি2 আর এম এর একদম বেসিক জিনিসপত্র কি। তো তোমরা যদি বেসিক জিনিসপত্র গুলা বোঝো, তাহলে কিন্তু তোমাদের এই যে এখন যা পড়াবো সেগুলো পড়তে কিন্তু তোমাদের সমস্যা হবে না। তো এখন কথা কি, এখন হলো তোমার এই যে জি1 দশায় প্রথমে একটা জিনিস তৈরি হয়, তোমার হলো সাইক্লিন, সাইক্লিন প্রোটিনটা তোমার হলো জি1 দশায় তৈরি হয়, সাইক্লিন প্রোটিন তৈরি হয় কোষে, হলো কি হয়, সাইক্লিন প্রোটিন তৈরি। সাইক্লিন প্রোটিন কি, সাইক্লিন হলো একটা প্রোটিন। তো তোমার কোষে হলো একটা প্রোটিন থাকে, সিডিকে নামক একটা প্রোটিন কোষে আগে থেকেই থাকে, কোষে আগে থেকে সিডিকে নামক একটা প্রোটিন থাকে, আর সাইক্লিন নামক একটা প্রোটিন, যেটাকে তোমার হলো, যেটা কি তোমার হলো জি1 দশায় তৈরি হয়। জি1 দশায় এই সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়, পরে এই সাইক্লিনটা তোমার কোষে থাকা সিডিকি প্রোটিনের সাথে যুক্ত হয়, সিডিকে প্রোটিনের সাথে যুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি করে সাইক্লিন সিডিকে, সাইক্লিন সিডিকে। তো এই যে সাইক্লিন সিডিকে, এই প্রোটিনটা কি করে, এই প্রোটিনটা তোমার মূলত এই পুরা কোষ চক্রটা নিয়ন্ত্রণ করে। এবং এই পুরা কোষ চক্রটা নিয়ন্ত্রণ করার জন্য আমার একটা প্রোটিন লাগে, যেটাকে তোমার হলো সাইক্লিন সিডিকে বলা হয়, যে যার হলো সাইক্লিন প্রোটিনটা জি1 দশায় তৈরি হয়, পরে সিডিকে এর সাথে সাইক্লিনটা মিলিত হয়ে কোষ চক্র নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আমাদের এটা জানা লাগবে যে জি1 দশায় কি হয়, সাইক্লিন প্রোটিন তৈরি হয়। গেল। তারপরে নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হলো এই জি1 দশায়, তো জি1 দশায় কি হয়, তোমার রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়, রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয় কখন তৈরি হয়, এই জি1 দশায়। তো আমার রেপ্লিকেশনের জন্য কি লাগবে, রেপ্লিকেশনের জন্য আমার ডিএনএ লাগবে, রেপ্লিকেশনের জন্য ডিএনএ লাগবে। তাহলে এই ডিএনএটা কখন তৈরি হয়, এই ডিএনএটা তোমার হলো এই জি1 দশায় তৈরি হয়। তারপরে কি আছে, রেপ্লিকেশনের জন্য এছাড়াও ডিএনএ বাদেও তোমার প্রোটিন, আরএনএ, আরো জিনিসপত্র। প্রোটিন বলতে বোঝাইছে ওই যে রেপ্লিকেশনের জন্য যে বিভিন্ন এনজাইম আছে না, বিভিন্ন এনজাইম আছে, এই এনজাইম, এই এনজাইম কি, এনজাইম মূলত কি, তোমাদেরকে আমি পড়াইছিলাম, আমার 1 নম্বর অধ্যায়তে পড়াইছিলাম যে এনজাইম মূলত কি, এনজাইম মূলত প্রোটিন। অর্থাৎ এনজাইমে তোমার 90%ই প্রোটিন থাকে, 90% প্রোটিন থাকে। আর এই প্রোটিনের সাথে কি মেশে, এমআইআরএনএ নামক একটা আরএনএ, মাইনর আরএনএ বলা হয়, তো 10% ধরো মাইনর আরএনএ আছে। তো এই দুইটা জিনিস মিলে মূলত এনজাইম তৈরি করে। তো এই এনজাইমই তো মূলত মূলত কি করে, তোমার এই এনজাইমই তো মূলত আমার ই করে,
এনজাইম তো মূলত আমার হলো এই রেপ্লিকেশন প্রসেসটা তৈরি করে। এই জন্য তোমার বলছে যে ডিএনএ, প্রোটিন, আরএনএ, এই প্রোটিন আর আরএনএ মূলত এই এনজাইমকে নির্দেশ করছে। ডিএনএ, প্রোটিন, আরএনএ তোমার হলো রেপ্লিকেশনের প্রয়োজনীয় সকল উপাদান তৈরি করে, অর্থাৎ রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিভাবে প্রস্তুতি নিচ্ছে? রেপ্লিকেশনে আমার যেসব উপাদান লাগবে ওই উপাদানগুলো সব হলো এই এই ফেজে তৈরি হয়। তো এটা হলো মূলত কথা। অর্থাৎ জি1 দশা কি? জি1 দশা হলো রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি পর্যায়। এই পর্যায়ে কি হয়? এই পর্যায়ে হলো তোমার হলো রেপ্লিকেশনের সকল উপাদান, অর্থাৎ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান ডিএনএ, প্রোটিন, আরএনএ এগুলা তৈরি হয়। এইভাবেই প্রস্তুতিটা নেয় যে রেপ্লিকেশনের প্রয়োজনীয় উপাদানগুলো তৈরি করে। তো আমাদের জি1 দশায় দুইটা জিনিস জানা লাগবে। এখানে তোমার সাইক্লিন প্রোটিন তৈরি হয়, যেটা কি? যেটা হলো কোষে থাকা সিডিকে প্রোটিনের সাথে যুক্ত হয়ে সাইক্লিন সিডিকে প্রোটিন তৈরি করে, যেটা পুরো কোষ চক্র নিয়ন্ত্রণ করে। আর এখানে কি হয়? এটা মূলত এই জি1 দশায় আমরা জানি জি1 দশা কি? জি1 দশা হলো তোমার রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি পর্যায়। এখন প্রস্তুতিটা কিভাবে নেয় কোষ? প্রস্তুতি নেয় কোষ হলো জি1 পর্যায়ে তোমার ডিএনএ, আরএনএ, প্রোটিন রেপ্লিকেশনের সকল প্রয়োজনীয় উপাদান তৈরি করে তোমার হলো কি হয়? এইসের জন্য রেপ্লিকেশনের জন্য প্রস্তুতি নেয়। এই দুইটা জিনিস জানা রাখবে। এখন এই জি1 দশায় অর্থাৎ কোষ চক্র কি? কোষ চক্র হলো তোমার টোটাল হলো 100%। 100% হলো কোষ চক্র। এর মধ্যে তো তুমি ইন্টারফেস 90 থেকে 95, আর হলো ই কি? আর হলো হলো তোমার 5 থেকে 10, বিভাজন 5 থেকে 10। এখন এই 90 থেকে 95 ভিতরে কিন্তু তিনটা জিনিস আছে, জি1 আছে, এস আছে, আর জি2 আছে। এই 90 থেকে 95 ভিতরে এখন যদি একে আবার ভাগ করো, জি1 এ কত যাবে, জি2 তে কত যাবে, এস এ কত থাকবে, এটা আমাদের জানা লাগবে। তো এই যে 90 থেকে 95% মধ্যে তোমার 30 থেকে 40% সময় হলো জি1 দশায় কোষ কাটায় দেয়। কোষ জি1 দশায় কত সময় কাটায়? তোমার 30 থেকে 40%। তো এগুলো আমি সব একসাথে, সব পার্সেন্টেজ একসাথে করে তোমার লাস্টে আমি লিখে দেবো। তো আপাতত জাস্ট মাথায় রেখো 30 থেকে 40%, এবং পার্সেন্টেজ আমি সব একসাথে তোমার লাস্টে লিখে দিই মানে। তো প্রথমে তাহলে আমাদের জি1 দশাটা গেল। এরপরে আমরা কিসে যাবো? এরপরে আমরা এস দশায় যাবো। এস দশা, তো আমাদের নেক্সট দশা কি? এস দশা। তো এখানে তোমার ব্র্যাকেটে লেখা আছে এস সিনথেসিস, আসলে জিনিসটা ভুল লিখেছে। জিনিসটা আসলে এরকম হওয়ার কথা, তোমার সিনথেসিস ফেজ, সিনথেসিস ফেজ, সিনথেসিস ফেজ, সিনথেসিস ফেজ কোন? এস ফর সিনথেসিস, আর দশার ইংলিশ হলো ফেজ। ওইখানেও জি ফর গ্যাপ, আর হলো দশার ইংলিশ হলো ফেজ, এর জন্য গ্যাপ ওয়ান ফেজ, জি1 ফেজ মানে গ্যাপ ওয়ান ফেজ। তো এস এর পূর্ণরূপ কি? সিনথেসিস ফেজ। সিনথেসিসের বাংলা কি? সিনথেসিসের বাংলা হলো সংশ্লেষ, সংশ্লেষ বা সংশ্লেষণ, যে কোনো কিছু। সংশ্লেষ মানে হলো তৈরি, সংশ্লেষ মানে তৈরি, অর্থাৎ আভিজাত্য মানে বায়োলজি সংশ্লেষ, বায়োলজিতে তৈরি ওয়ার্ডটা তেমন একটা ইউজ করে না, বায়োলজিতে সংশ্লেষ ওয়ার্ডটা ইউজ করে, অর্থাৎ সিনথেসিস মানে সংশ্লেষ। তো তুমি নামেই কিন্তু বলে পাচ্ছ, বুঝে পাচ্ছ যে কি এটা হলো সিনথেসিস ফেজ বা সংশ্লেষ দশা। অর্থাৎ এখানে তৈরি হয়, এখানে কি তৈরি হয়? এখানে হলো তোমার ডিএনএ তৈরি হয়। এখানে কি সংশ্লেষ হয়? ডিএনএ সংশ্লেষ হয়, ডিএনএ সংশ্লেষ হয়। তাহলে তুমি নামেই কিন্তু পেয়ে যাচ্ছ যে এস দশায় কি হয়? এস দশায় হলো তোমার ডিএনএ সংশ্লেষ হয়। আসলেই তোমার এস দশায় কি হয়? এস দশায় হলো তোমার ডিএনএ সংশ্লেষ হয়, ডিএনএ সংশ্লেষ হয়। তো এখানে তোমার দুইটা জিনিস জানবে, এস দশায়, এস দশায় হলো তোমার কি হয়? ডিএনএ সংশ্লেষ হয়। এখন ডিএনএ কিভাবে সংশ্লেষ হয়? ডিএনএ হলো তোমার রেপ্লিকেশনের মাধ্যমে সংশ্লেষ হয়, রেপ্লিকেশনের মাধ্যমে সংশ্লেষ হয়। এই জন্য বলা হয়েছে এস দশায় কি হয়? এস দশায় হলো তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, এস দশায় হলো তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়। তো এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তো এস দশায় কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। তুমি দেখবে এমসিইউ তে তোমার এই দশা থেকে, তোমার জি1 দশা থেকেও তেমন একটা প্রশ্ন হয় না, জি2 দশা থেকেও তেমন একটা প্রশ্ন হয় না। প্রশ্ন হলে এই প্রশ্নটাই হয় যে নিচের কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়, কোন দশায়? এস দশায়। বা ডিএনএ রেপ্লিকেশন কোন দশায়? কোন দশায়? এস দশায়। তো এটা তোমরা মাথায় রাখবা যে ডিএনএ রেপ্লিকেশন কোন দশায়? ডিএনএ রেপ্লিকেশন হলো তোমার এস দশায়। ডিএনএ রেপ্লিকেশন কোন দশায়? ডিএনএ রেপ্লিকেশন হলো তোমার এস দশায় হয় বা সিনথেসিস দশায়। এখন ডিএনএ রেপ্লিকেশনে তোমার তাহলে সংশ্লেষটা কি হচ্ছে? সংশ্লেষটা কি হচ্ছে? এখন একটা জিনিস কি তুমি জানো যে ডিএনএ, ডিএনএ, তো এই যে ডিএনএ রেপ্লিকেশনে কি হচ্ছে? রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ তৈরি হচ্ছে। ডিএনএ কি? রেপ্লিকেশনের মাধ্যমে আসলে কি তৈরি হচ্ছে? ডিএনএ। এর জন্য বলছে কি সংশ্লেষ কি হচ্ছে? ডিএনএ তো সংশ্লেষ হচ্ছে। অর্থাৎ তোমার এস দশায় যে প্রসেসটা হচ্ছে, প্রসেসটার নাম হলো তোমার ডিএনএ রেপ্লিকেশন। আর প্রসেসে যেই জিনিসটা সংশ্লেষ হচ্ছে সেটা কি? সেইটা হলো ডিএনএ। এখন ডিএনএ শুধু আসলে যে শুধু ডিএনএ তৈরি হয় এরকম না, এই যে ডিএনএ এর সাথে, ডিএনএ রেপ্লিকেশনে ডিএনএ এর সাথে আর কি তৈরি হয়? এই সংশ্লেষ দশায় ডিএনএ এর সাথে তোমার হিস্টোন প্রোটিনটাও তৈরি হয়েছে, হিস্টোন প্রোটিনটাও তৈরি হয়েছে। তো এটা একটু মাথায় রাখবা। মেইনলি তোমার এস দশায় কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়। আর ডিএনএ রেপ্লিকেশন হয়ে কি তৈরি হয়? ডিএনএ তৈরি হবে। এর জন্য বলছে কি ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ সংশ্লেষ হয়, মানে দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। এটা একটু মাথায় রাখবা। অনেকের কি মনে হয়? অনেকের মনে হয় যে এখানে শুধু ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ সংশ্লেষ হয় না। কারণ আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন হয়, তার মানে ডিএনএ সংশ্লেষ কখনোই এস দশায় হবে না। আসলে জিনিসটা একটু মাথা খাটায় দেখো, ডিএনএ রেপ্লিকেশনে কি তৈরি হয়? ডিএনএ তৈরি হয়, তার মানে ডিএনএ সংশ্লেষও কি এস দশায় হয়। তো মাথায় রাখবা ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ সংশ্লেষ সব কি এস দশায় হয়। আর ডিএনএ এর সাথে এস দশায় হিস্টোন প্রোটিনটা তৈরি হয়।
এটা আলাদাভাবে মনে রাখবা যে হিস্টোন প্রোটিনটা কখন তৈরি হয়। হিস্টোন প্রোটিনটা তোমার হলো এই হলো এস দশায় তৈরি। অর্থাৎ তোমরা জি1 দশা আর এস দশা গুলাই ফেলবা না। জি1 দশায় হলো রেপ্লিকেশনের উপাদান তৈরি হয়। রেপ্লিকেশন উপাদান বলতে ডিএনএ, আরএনএ, প্রোটিন। আর হলো এস দশায় স্পেসিফিকলি ডিএনএ টা তৈরি হয়, সাথে প্রোটিনের মধ্যে স্পেসিফিকলি হিস্টোন প্রোটিন তৈরি হয়। আর হলো তোমার জি1 দশায় ইনকমন সকল প্রোটিন তৈরি করা হয়, আর রেপ্লিকেশনের উপাদান হিসেবে ডিএনএ তৈরি করা হয়। বাট এস দশায় স্পেসিফিকলি ডিএনএ টা তৈরি করা হয়, সাথে প্রোটিনের মধ্যে স্পেসিফিকলি হিস্টোন প্রোটিনটা তৈরি করা হয়। তো আমাদের এস দশা সম্পর্কে দুইটা পয়েন্ট মাথায় রাখা লাগবে, যে এখানে তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ তৈরি হয়, আর হলো হিস্টোন প্রোটিনটা তৈরি হয়। এই দুইটা পয়েন্ট আমরা একটু মনে রাখবো। এতটুকু আমরা মাথায় রাখলাম। এখন এস দশার টাইমিংটা একটু মাথায় রাখবা, যে এস দশা কি কোষ চক্রের এই যে 90 থেকে 95 এর মধ্যে 30 থেকে 50% সময় সে কাটে, এই এস দশায় কাটে। অর্থাৎ একটা কোষ নিজের জীব কোষ চক্রের 30 থেকে 50% সময় হলে এস দশায় কাটায়। এই জিনিসটা মাথায় রাখবো, পরে সব পার্সেন্টেজ একসাথে করে দেবো। তো এই হলো তোমার এস দশা গেল। দেন 3 নাম্বার কি, 3 নাম্বার হলো তোমার জি2 দশা। জি2 দশা যেটাকে তোমার ইসে বলে হলো গ্যাপ টু দশা। তো গ্যাপ টু দশা কি তোমরা তো জানো যে এই এই দশা কি, এটা হলো একটা প্রস্তুতি বলতে। এই দশায় কি, এই দশায় হলো কোষ হলো তোমার বিভাজনের জন্য প্রস্তুতি নেই। এই দশায় কোষ কি করে, কোষ হলো তোমার বিভাজনের জন্য প্রস্তুতি নেই। এখন এই যে বিভাজনের জন্য যে কোষ প্রস্তুতি নিচ্ছে, এখন কোষ বিভাজনের জন্য আমাদের কিছু জিনিস লাগে। ধরো একটা জিনিস তোমরা আগে থেকেই জেনে নাও, এই যে মাইটোসিস বিভাজনটা যখন হয়, মানে যে কোনো কোষ বিভাজনে কি হয়, কোষ বিভাজনে তোমার স্পিন্ডল তন্তু তৈরি করা হয়। স্পিন্ডল তন্তু তৈরি হয়, অর্থাৎ কোষ বিভাজনের জন্য স্পিন্ডল তন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। স্পিন্ডল তন্তু কি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন এই স্পিন্ডল তন্তু, এটা তোমরা অলরেডি জানো যে উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু তৈরি করা হলো তোমার মাইক্রোটিউব। মাইক্রোটিউব। আর প্রাণী কোষে তৈরি করে কি, প্রাণী কোষে তৈরি করে হলো তোমার সেন্ট্রিওল। সেন্ট্রিওল। এখন এই সেন্ট্রিওলটা কিসের মধ্যে থাকে, সেন্ট্রোজোমের মধ্যে থাকে। তার মানে আমরা বলতে পারি যে সেন্ট্রোজোম তৈরি করে। সেন্ট্রিওলও বলতে পারি, সেন্ট্রোজোম বলতে পারি। ডাইরেক্টলি সেন্ট্রিওল করে, ইনডাইরেক্টলি সেন্ট্রোজোম করে। তো এতটুকু আমরা জানি। এখন কোষ বিভাজনের জন্য জি2 দশায় কোষ কি প্রস্তুতি নেয়। এখন কোষ বিভাজনের জন্য যদি কোষের প্রস্তুতি নেওয়া লাগে, তাহলে তার মানে কি, কোষ বিভাজনের জন্য আমার কি লাগবে, স্পিন্ডল তন্তু লাগবে। এখন স্পিন্ডল তন্তু লাগলে আমার স্পিন্ডল তন্তুটা কে তৈরি করবে, মাইক্রোটিউবিউল আর সেন্ট্রোজোম হলো আমার স্পিন্ডল তন্তু তৈরি করবে। এজন্য আমার কি লাগবে, আমার হলো কোষ বিভাজনের জন্য এই মাইক্রোটিউবিউল আর সেন্ট্রোজোমের লাগবে। তো এই যে জি2 দশায় কি হয়, তোমার মাইক্রোটিউবিউল আর হলো তোমার হলো সেন্ট্রিওল হলো তৈরি হয়, বা হলো গঠিত হয়। মাইক্রোটিউবিউল আর সেন্ট্রোজোম গঠিত হয়। এই যে এই পয়েন্টটা তোমরা মাথায় রাখবে। সেন্ট্রোজোম গঠিত, তোমার বইতে প্রপারলি বলা নেই, বলছে যে কি তোমার সেন্ট্রোজোম বিভাজিত হয়, মাইক্রোটিউবুল গঠনকারী পদার্থ তৈরি হয়। এইসব কিছু মনে রাখবে, তুমি জাস্ট মাথায় রাখবা যে কি, জি2 যেহেতু কোষ বিভাজনের জন্য, জি2 দশায় কোষ যেহেতু বিভাজনের জন্য প্রস্তুতি নেই, এখন কোষ বিভাজনের জন্য আমার কি লাগবে, স্পিন্ডল তন্তু লাগবে। আর স্পিন্ডল তন্তু কি থেকে তৈরি হয়, মাইক্রোটিউবুল আর সেন্ট্রোজোম থেকে তৈরি হয়। অর্থাৎ এই জি2 দশায় মূলত মাইক্রোটিউবুল আর সেন্ট্রোজোমটা গঠিত হয়। এই পয়েন্টটা মাথায় রাখবা। আরেকটা কি পয়েন্ট মাথায় রাখবা, এখানে তোমার হলো শক্তি শক্তি তৈরি হয়, শক্তি বা এটিকে। এখন এই যে কোষ বিভাজন হওয়ার জন্য কোষের একটু শক্তি লাগবে, শক্তি ছাড়া তো কোষটা বিভাজিত হইতে পারবে না। তো এই যে শক্তি বা এটিপি যেটা লাগে, অর্থাৎ শক্তি তো মূলত এটিপি হিসেবে আমাদের দেহে থাকে বা কোষে থাকে। তো শক্তি বা এটিপিটা তোমার তৈরি হয় হলো জি2 দশায়। অর্থাৎ কথা হলো যে শক্তি বা এটিপি বলতে তোমার শ্বসন প্রক্রিয়াটা মূলত কোষের জি2 দশায় হয়। শ্বসন প্রক্রিয়াটা কোষের মধ্যে হয়। তো কোষের একটা দশায়, কোন দশায়, কোষের জি2 দশায় মূলত শ্বসন প্রক্রিয়াটা হয়। বাট এমনি শ্বসন মনে রাখা লাগবে না, তোমরা এটা মনে রাখবে যে কোষের প্রয়োজনীয় শক্তি বা এটিপি তৈরি হয় হলো জি2 দশায়। কেন শক্তি বা এটিপি তৈরি হয়, কারণ এই যে কোষ বিভাজিত হবে, তো বিভাজিত হওয়ার জন্য কোষের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগবে, সেই শক্তিটাই জি2 দশায় তৈরি করে নেয়। এই হলো তোমার জি2 দশার দুইটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে। দুইটা জিনিস কি কি, দুইটা জিনিস হলো তোমার কোষ বিভাজিত হবে, বিভাজিত হওয়ার জন্য কোষ বিভাজনের জন্য তোমার স্পিন্ডল তন্তু লাগবে। এখন স্পিন্ডল তন্তু তোমার প্রাণী কোষে হলো সেন্ট্রোজোম তৈরি করে, আর উদ্ভিদ কোষে কে তৈরি করে, মাইক্রোটিউবিউল তৈরি করে। তো এই মাইক্রোটিউবিউল আর সেন্ট্রোজোম এগুলো কোষের মধ্যে গঠিত হয় কোন পর্যায়ে, জি2 দশায়। এতটুকু মনে রাখবা। এই জিনিসটা তোমাদের বইতে প্রপারলি লেখা নেই, তো তোমরা এইভাবে মনে রাখবা। আর কি হয়, আর জি2 দশায় কি হয়, কোষ বিভাজিত হইতে শক্তি লাগবে, এই শক্তি বা এটিপিটা তৈরি হয় কখন, এই হলো জি2 দশায় তৈরি হয়। এতটুকু মাথায় রাখবে, এতটুকু মাথায় রাখলেই হচ্ছে। আর টাইম কত দেয়, টাইম হলো 10 থেকে 20%। অর্থাৎ কোষের ইন্টারভেল দশায় 90 থেকে 95 এর মধ্যে তোমার 10 থেকে 20% সময় কাকে দেয়, 10 থেকে 20% সময় হলো তোমার জি2 দশা বা গ্যাপ টু দশাকে দেয়। তো এতটুকু তোমাদের মাথায় রাখা লাগবে, জি2 সম্পর্কে এতটুকু মাথায় রাখলেই হবে। এই হলো ইন্টারফেস সম্পর্কে, তোমাদের প্রতিটা ধাপ সম্পর্কে জানা লাগবে। এখন তোমাদেরকে কিছু জিনিস আলাদাভাবে জানা লাগবে।
তোমরা কিছু জিনিস আলাদাভাবে তোমাদেরকে জানা লাগবে। তো কি কি জানা লাগবে, তো প্রথমে একটা কথা, এই যে এইখানে তোমার জি2 দশার মধ্যে একটা এমসিকিউ দিয়ে দিছে যে কোষ যখন তোমার জি2 থেকে মাইটোসিসে যাবে, অর্থাৎ জি2 থেকে এম দশায় যাবে, এম দশায় যাবে, তখন কি লাগবে, তখন একটা ফ্যাক্টর লাগবে, একটা ফ্যাক্টর লাগবে যেটাকে তোমার বলা হয়েছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, প্রমোটিং ফ্যাক্টর, ফ্যাক্টর বা এমপিএফ ফ্যাক্টর, এমপিএফ ফ্যাক্টর এটা লাগবে। অর্থাৎ কোষ কি তোমার ডাইরেক্টলি জি2 থেকে, অর্থাৎ আমাদের তো এই যে দশাগুলো নিয়ন্ত্রণ করতেছিল, অর্থাৎ জি1 থেকে এস, তারপরে হলো কি বলে জি1 থেকে এস, তারপরে হলো কি এস থেকে জি2, এই যে দশায় যাওয়া, একটা দশা থেকে আরেকটা দশায় যাওয়া, এটা মূলত নিয়ন্ত্রণ করতেছিল তোমার হলো সাইক্লিন সিডিকে, হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, এই সবগুলো একসাথে তোমার মূলত এই যাওয়াটা নিয়ন্ত্রণ করতেছিল। অর্থাৎ একটা কোষ জি1 থেকে যে এসে যাচ্ছে, জি2 থেকে কি বলে এস থেকে জি2 তে যাচ্ছে, এগুলো কি, এগুলো তোমার হলো এই সাইক্লিন সিডিকে, তারপরে হলো হরমোন গ্রোথ ফ্যাক্টর, এগুলো নিয়ন্ত্রণ করতেছে। বাট কোষ যখন তোমার জি2 থেকে এম দশায় যাবে, তখন আর এই সাইক্লিন এই কাজটা করতে পারবে না, এর জন্য আরো বড় জিনিস লাগবে। তো সেই বড় জিনিস কি, একটা ফ্যাক্টর যেটাকে তোমার ম্যাচুরেশন কি বলা হয়, যেটাকে তোমার ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বলা হয়। তো এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, ফ্যাক্টর, তোমার হলো হরমোন, তারপরে হলো তোমার হলো এনজাইম, এগুলো মূলত সবই প্রোটিন। তো এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর এটা হলো ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তো তোমার এই প্রোটিনটা লাগবে, এই প্রোটিনটা যদি আসে, এই প্রোটিনের মাধ্যমে কোষ হলো তোমার জি2 থেকে বিভাজন দশায় যাইতে পারে, সাইক্লিনের ওই ক্ষমতা নেই যে কোষকে জি2 থেকে এম দশায় নিয়ে যাবে। তো এই জন্য একটা আলাদা প্রোটিন লাগবে যেটাকে তোমার ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বলা হয়। তো এটা তোমরা এমসিকিউ হিসেবে মাথায় রাখবে যে কোষকে জি2 থেকে এম দশায় কে নিয়ে যায়, কোষকে জি2 থেকে এম দশায় নিয়ে যায় হলো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। তো দেন তারপরে দেখবা যে এই যে একটা জিনিস তোমাদেরকে দেখাই দিচ্ছে, কোষ চক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন, প্রোটিন ও সিডিকে। তো আসলে জিনিসটা এরকম না যে সাইক্লিন, প্রোটিন ও সিডিকে, কোষ চক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন, প্রোটিন আর সিডিকে একসাথে, অর্থাৎ সাইক্লিন সিডিকে, এখানে আলাদা আলাদা ভাবে বলছে, বাট আসলে কোষ চক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন সিডিকে। তো এটা তোমরা মনে রাখবা যে কোষ চক্রের নিয়ন্ত্রক, কোষ চক্রের নিয়ন্ত্রক কে, সাইক্লিন সিডিকে, সাইক্লিন সিডিকে, অর্থাৎ সাইক্লিন আর সিডিকে একত্রিত হয়ে কোষ চক্র নিয়ন্ত্রণ করে। এখন এই যে সাইক্লিন সিডিকে, এটা আবার অনেক ধরনের হয়। এখন এটা কিসের উপরে বেস করে হয়, সাইক্লিনের উপরে বেস করে হয়, সাইক্লিনের উপরে বেস করে, অর্থাৎ সিডিকে এক ধরনের হয়, বাট সাইক্লিন তোমার 4 ধরনের হয়। সাইক্লিন কয় ধরনের হয়, সাইক্লিন হলো 4 ধরনের হয়। এটা মনে রাখবা কিভাবে, বই বইয়ের সিকোয়েন্সটা বাদ দিবা, তোমার সিকোয়েন্সে মনে রাখবা, সাইক্লিন এ, বি, ডি, ই। তো এখানে তুমি একটা জিনিস মাথায় রাখবা যে সি নেই, সি নেই, সি কি, সি নেই, এই জিনিসটা তোমার একটু মাথায় রাখা লাগবে, সি নেই। অনেক সময় তোমার এটা আসলে তোমার এইচএসসি তে এরকম প্রশ্ন করে না, মেডিকেলে এমন প্রশ্ন করে যে নিচের কোন মানে নিচের কোনটি সাইক্লিনের প্রকারভেদ নয়। তো কি, এ বি, এখন অনেকে যদি প্রপারলি না পড়ে তো এ বি সি ডি ই নেই, আসলে কি, আসলে মাঝখানে সি নেই, মাঝখান থেকে সিটা বাদ দিছে। তো এই জিনিসটা তুমি যদি আলাদাভাবে খেয়াল রাখো যে এই প্রকারভেদে সি নেই, তো এই জিনিসটা তুমি আলাদাভাবে নোটে লিখে রাখো বা বইতে লিখে রাখো যে কি, এই প্রকারভেদে সি নেই, সি নেই। আমি প্রথম থেকে ইংলিশ লেটার গুলা পড়বো, এ বি সি ডি ই, এর মধ্যে সি নেই। আর সাইক্লিন 4 প্রকার, তার মানে এ বি ডি, এই হলো সাইক্লিনের প্রকারভেদ। মানে এই প্রকারভেদের মধ্যে এটা, অর্থাৎ তোমার এই যে সাইক্লিন সিডিকে, এটা কি করে, কোষ চক্র নিয়ন্ত্রণ করে। এখন হলো এই সাইক্লিন সিডিকে আবার প্রকারভেদ আছে, সাইক্লিন এর সাথে সিডিকে মিললে এক প্রকার হয়, সাইক্লিন বির সাথে সিডিকে মিললে আরেক প্রকার হয়। তো এক একটা সাইক্লিন সিডিকে এক একটা কাজ করে। তো আমাদের এর কাজটা আর ডির কাজটা একটু জানা লাগবে। তো এ কি কাজ করে, এ হলো মূলত তোমার হলো ডিএনএ রেপ্লিকেশন নিয়ন্ত্রণ করে, ডিএনএ রেপ্লিকেশন নিয়ন্ত্রণ করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তুমি দেখবা যে সাইক্লিনের যে কাজ আছে এর মধ্যে এর কাজটাই আসে, যে নিচের কোন সাইক্লিনটি তোমার হলো ডিএনএ রেপ্লিকেশন নিয়ন্ত্রণ করে, এবিডি অপশনে দিয়ে দেয়। তো এটা খুব প্রপারলি মাথায় রাখবা যে ডিএনএ রেপ্লিকেশন নিয়ন্ত্রণ করে, আর সাইক্লিনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজই এ করে। তো আমি এটা কেমনে মনে রাখলাম, এবিডি, এ সবার আগে, এ সবার আগে, তার মানে কি এর একটা মানে একটা ভাব আছে। তো এই সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করে, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজই হলো ডিএনএ রেপ্লিকেশন। দেখো জি1, সাইক্লিনের সাইক্লিনের তোমার হলো কি বলবো, ওর হলো প্রভাব হলো তোমার জি1 জি2 আর এস পর্যন্ত। এবং জি1 জি2 এস এইগুলার কাজ তো তুমি অলরেডি পড়ে ফেলছো, যে জি1 এ কি হয়, জি2 তে কি হয়, এস কি হয়। তো তোমার মানে একটা জিনিস, একটা ধারণা হয়ে যাওয়ার কথা যে এই যে এইগুলার কাজ করলে, এই কাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা ছিল ডিএনএ রেপ্লিকেশন। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি ছিল, ডিএনএ রেপ্লিকেশন। আর এই ডিএনএ রেপ্লিকেশন মূলত এই সাইক্লিনই এটা করতেছে। কেন এই করতেছে, কারণ এবিডি এর মধ্যে সবার উপরে হলো
তার মানে কি এর প্রভাবটা বেশি, এর জন্য এ হলো ডিএনএ রেপ্লিকেশন করতেছে। এখন আমরা কাজ কিভাবে, তো এই এর কাজটা মনে রাখবো। এখন আমি আরেকটা কি, আমি হলো ডি এর কাজ মনে, আমার এ আর ডি এর কাজ জানা লাগবে, কারণ এই দুইটা কাজই বেশি ইম্পর্টেন্ট। তো আমি কেমন মনে রাখি, এ বি, মাঝখানে সি নেই, আবার ডি থেকে শুরু, এই জন্য আমি ডির কাজটা শিখেছি। প্রথমে এর কাজটা শিখলাম, তো এটা আমার একদম পুরো মুখস্থ। এ বি, মাঝখানে সি নেই, এটাও আমি জানি, আবার ডি থেকে শুরু হয়েছে, তার মানে কি আমি আবার ডির কাজটা শিখবো, এর কাজ ডির কাজ, মাঝখানে এই যে সি নেই, এমনি মনে রাখতে হবে। তো ডি এর কাজ কি, এই যে তোমার হলো কি, তোমার হলো এই যে জি 1 থেকে এস এ নিয়ে যাওয়া, এস থেকে জি 2 তে নিয়ে যাওয়া, এই কাজটা মূলত তোমার সাইক্লিন ডি করে। আর এই জি 2 থেকে এম এ নিয়ে যাওয়া, এই কাজটা তোমার এমপিএফ করে, যেটা সাইক্লিনের বাইরে। তো জি 1 থেকে এস, এস থেকে জি 2, এই কাজটা মূলত সাইক্লিন ডি করে। তো এই দুইটা কাজ আমাদের জানা লাগবে, যে সাইক্লিন মূলত 4 ধরনের, অর্থাৎ কোষ চক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন সিডি কে। এর মধ্যে যে সাইক্লিন আছে এটা 4 ধরনের হয়, সাইক্লিন এ বি সি নেই ডি। তো আমাদের এ আর ডি এর কাজ জানা লাগবে। তো প্রথমে এর কাজটা, এ হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করে, কারণ কি এখানে এ বি ডি আছে, সবার উপরে এ আছে, আর যে সবার উপরে থাকে সে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ করে, তার প্রভাব বেশি থাকে। আর আমরা অলরেডি তোমার জি 1 জি 2 আর এস এর কাজ করে ফেলেছি। তো ওর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো ডিএনএ রেপ্লিকেশন, তাহলে এ কোন কাজটা করবে, এ হলো তোমার ডিএনএ রেপ্লিকেশন কাজটা করবে। এখন আমরা কাজ দুইটার কাজ আমরা শিখবো। তো দুইটার মধ্যে আমরা এর কাজটা শিখেছি, বি গেল সি নে, আবার ডি থেকে শুরু হলো, তো এখানে এ থেকে শুরু হলো, এখানে ডি থেকে শুরু হলো, এখানে এ এর কাজ শিখলাম, ওইখানে ডি এর কাজ শিখলাম। ডি এর কাজ কি, ওই যে আমরা একটু আগে একটা জিনিস জানলাম, এই যে একটা জিনিস জানলাম কি, জি 2 থেকে এম দশায় কে নিয়ে যায়, এমপিএফ ফ্যাক্টর নিয়ে যায়, এমপিএফ প্রোটিন নিয়ে যায়। আর হলো জি 1 থেকে এস, এস থেকে জি 2, এখানে কে নিয়ে যায়, এইখানে হলো তোমার হলো সাইক্লিন হলো কি বলে, ডি নিয়ে যায়। তো এইটা তুমি মাথায় রাখবা। তো এটার সাথে তুমি এই যে এটা জি 1 থেকে জি 2 দশায় এমপিএফ ফ্যাক্টর নিয়ে যায়, আর হলো জি 1 থেকে এস, এস থেকে জি 2, এইটাইকে নিয়ে যায়, এটাই হলো তোমার হলো সাইক্লিন হলো ডিটা নিয়ে যায়, সাইক্লিন ডি নিয়ে যায়। তো এই দুইটা তুমি একসাথে মনে রাখবা, এটা একদম দ্বারা মনে রাখবা, যে আমি কি জানি জি 1 এস জি 2 এম। তো প্রথমে জি 1 থেকে এস, এস থেকে জি 2, এই পুরাটুক কন্ট্রোল করে হলো সাইক্লিন ডি। আর জি 2 থেকে এম, এটা সাইক্লিন কন্ট্রোল করতে পারে না, এটা কন্ট্রোল করে কি, এমপিএফ কন্ট্রোল করে। এইভাবে কিন্তু এই দুইটা তুমি মনে রাখতে পারবা। আর এইভাবে তুমি মনে রাখবা যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এ করে, তাই ডিএনএ রেপ্লিকেশন এ করে, আর হলো ডি হলো এই কাজটা করে। তো এইভাবে তুমি বিভিন্ন ভাবে তুমি এই সাইক্লিনের 4টা প্রকারভেদ মনে রাখবে। এই 4টা প্রকারের ভেদের মধ্যে প্রথমে তোমার জানা লাগবে যে কি প্রকারভেদ গুলা কি কি, কি কি, এ, এ বি ডি, তাহলে এ বি ডি, এইটা তোমার মাথায় রাখা লাগবে। তারপরে কি নেই, সি নেই, এটা মাথায় রাখা লাগবে। তারপরে কার কার কাজ করবো, এ আর ডি এর কাজ করবো, এটা মাথায় রাখা লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন এই করে, এটা মাথায় রাখা লাগবে। তারপরে ডির আরেকটা কাজ, এটা হলো জি 1 থেকে জি 2 পর্যন্ত নিয়ে যায় হলো তোমার হলো ডি, এটা মাথায় রাখা লাগবে। তো এইগুলো তোমার মনে রাখা লাগবে। তো এইভাবে টেকনিক্যালি এগুলো তোমরা মনে রাখবা। তারপরে কি, আমার ইন্টারফেস দশা শেষ, এবার হলো আমরা এম দশা শিখবো। তো এবার কি শিখবো, এবার হলো আমরা এম দশা শিখবো। তো এম দশাকে তোমার হলো, এর হলো অনেক নাম আছে, এটাকে তোমার হলো মাইটোটিক দশা বলা হয়, মাইটোটিক দশা বলা হয়, বা মাইটোটিক ফেজ বলা হয়, ইংলিশে ফেজ। বা এটাকে তোমার কি বলা হয়, এটাকে তোমার হলো বিভাজন দশা বলা হয়, বিভাজন দশা বলা হয়। তো তো এটা কত টাইম খাই, এটা আমরা অলরেডি জানি কি, এটা হলো তোমার কোষ চক্রের 5 থেকে 10% টাইম খাই। কত টাইম খাই, কোষ চক্রের 5 থেকে 10% টাইম খাই। তো এটা আমরা শিখবো, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। আর এখানে তোমার হলো কি হয়, এখানে তোমার কোষ বিভাজিত হয়, এটা কিন্তু তুমি নাম দেখেই বুঝতে পারতেছো, এটা তোমার নতুন করে জানার কিছু নেই, এটা কোষ বিভাজিত হয়। অর্থাৎ এই যে আমরা একটু পরে যে মাইটোসিস পর্ব, যে মায়োসিস পর্ব, ওইগুলা মূলত এই যে এই দশাই হয়। অর্থাৎ এই দশাই মূলত আমার এই যে মাইটোসিস, মায়োসিস, এইগুলা মূলত এই দশাই হয়, মাইটোসিস মায়োসিস, এগুলা এই দশায়। তো এগুলো সবই আমরা জানি। আর বইতে আরেকটা জিনিস এক্সট্রা ইনফরমেশন দিয়ে আছে, যে কি স্তন্যপায়ীদের কোষ চক্রে এই এম দশা হইতে টাইম লাগে কত, অর্থাৎ স্তন্যপায়ীদের ক্ষেত্রে, স্তন্যপায়ীদের ক্ষেত্রে এই দশাটা হইতে তোমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। অর্থাৎ দেখো, কোষ চক্রের 5 থেকে 10%, শুধু 5 থেকে 10% এম দশা, কিন্তু এই 5 থেকে 10% মানে 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে ইন্টারফেস দশা কত টাইম খায়, সেটা তোমরা অলরেডি একটা ধারণা করে ফেলতেছো। তো এখানে 5 থেকে 10% পার্সেন্টেজটা তোমরা অলরেডি জানো, জাস্ট এটা মনে রাখবা যে কি, স্তন্যপায়ীদের এই এম দশাটা হইতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে, এটা হলো তোমার মুখস্থ রাখা লাগবে। আর তুমি যদি এটা বিভাজন দশা এটা যদি বোঝো, তাহলে তুমি এমনিই বলতে পারবা যে এখানে কোষ বিভাজিত হয়। আর কোষের বিভাজন মানে এখানেই তোমার হলো মাইটোসিস মায়োসিস, এইগুলা যে আমরা একটু আগে একটু পরে যে মাইটোসিস মায়োসিস পড়বো, এইগুলা মূলত এই এম দশাকে আমরা পড়বো, এম দশায় মূলত এই মাইটোসিস মায়োসিস হয়। তো অলরেডি তোমরা মোটামুটি জেনে গেছো। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে পার্সেন্টেজ গুলো একটু এক করে পড়াই দিই। তো এখানে তো আমরা অলরেডি 5টা পার্সেন্টেজ শিখেছি। 5টা পার্সেন্টেজ কি কি, তোমার প্রথমে ইন্টারফেজের পার্সেন্টেজ, ইন্টারফেজের পার্সেন্টেজ কত, তোমার 90 থেকে 95%।
তারপরে কি তোমার এম দশার পার্সেন্টেজ, এম দশার পার্সেন্টেজ কত, এম দশার পার্সেন্টেজ হলো তোমার 5 থেকে 10%। তোমার এই ইন্টারফেসের মধ্যে আবার তিনটা দশা আছে, জি ওয়ান এর পার্সেন্টেজ কত তোমার 30 থেকে 40%। এস এর পার্সেন্টেজ কত, এস এর পার্সেন্টেজ হলো তোমার 30 থেকে 50%। তাই তো এস এর পার্সেন্টেজ কত 30 থেকে 50%। আর হলো ইসের পার্সেন্টেজ তোমার হলো জি টুর পার্সেন্টেজ হলো 10 থেকে 20%। তো এই পার্সেন্টেজ গুলো তোমাদের জানা লাগবে। এখন তোমরা কি করবা, তোমরা ইন্টারফেসের পার্সেন্টেজটা মনে রাখবা। ইন্টারফেসের পার্সেন্টেজ মাথায় মনে রাখবে। এখন টোটাল 100, তাহলে মানে কি 100 থেকে বিয়োগ করে দিয়ে কিন্তু তুমি অলরেডি এম এর পার্সেন্টেজটা করে ফেলতেছো। তাই তুমি যদি শুধু ইন্টারফেসেরটা মনে রাখো তাহলে এম অলরেডি তোমার হয়ে গেছে, এম অলরেডি তোমার হয়ে গেছে। তো গেল, তাহলে দুইটা কভার হয়ে গেল। এইখানে কি করবে, এখানে তুমি এস এর পার্সেন্টেজটা মনে রাখবে। কারণ কি, কারণ হলো দেখবা যে এই যে কোষ চক্র, কোষ চক্রে সবচেয়ে বেশি সময় খায় হলো এস দশায়। সবচেয়ে বেশি সময়, সবচেয়ে বেশি সময় খায় এস দশায়। এই এমসিকিউটা খুব আসে যে কোষ চক্রে কোন দশায় সবচেয়ে বেশি সময় ব্যয় হয়, কোন দশায়, এস দশায়। অপশনে তোমার জি1 এস, জি2, সরি জি1 এস, জি2 আর হলো এম থাকে, এই চারটা জিনিস থাকে। তো কে খায়, এস দশা খায়, কারণ এটা 30 থেকে 50% সময় খায়। তো এটা তোমরা আলাদাভাবে মনে রাখবা যে কি, কোষ চক্রে সবচেয়ে বেশি সময় খায় কে, কোষ চক্রে সবচেয়ে বেশি সময় খায় হলো এস দশা। কোষ চক্রে সবচেয়ে বেশি সময় খায় কে, এস দশা। তো এটা মাথায় রাখবা কতটুকু, 30 থেকে 50%। এটা একটু কষ্ট করে মুখস্থ করো। কোষ চক্রে সবচেয়ে বেশি সময় খায় এস দশা, কতটুকু, 30 থেকে 50%। এই 30 থেকে 50-এর কাছে কি, ইন্টারফেস মানে এই তিনটা। এই জন্য ইন্টারফেসকে এখানে ধরায় না, এখানে এই চারটাকে ধরাই। তো এই চারটার মধ্যে সবচেয়ে বেশি সময় হলো এস দশায়। এর জন্য কোষ চক্রে সবচেয়ে বেশি সময় ব্যয় হয় কিসে, এস দশায়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা প্রায়ই আসে। তো এই এমসিকিউটা তোমরা একটু মনে রাখবা। এখন এটা যদি 30 থেকে 50% মুখস্থ করতে পারো, দেখবা যে জি1 এমনি এমনি মনে হয় মুখস্থ হয়ে গেছে। মানে এটা 30 থেকে 50, এটা 30 থেকে 40, একদম কাছাকাছি। তো এই জি1টা যদি একবার একটু মিলাই পড়ো যে এস হলো 30 থেকে 50 আর জি1 হলো 30 থেকে 40, 30 থেকে 40, 30 থেকে 50, 30 থেকে 40, 30 থেকে 50, জি1টা কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। আর ওই জি2টা একটু মনে রাখবা। আসলে এখানে তেমন কোনো টেকনিক নাই, একটু মনে রাখবা যে এটা 10 থেকে 20, এটা 10 থেকে 20, এটা 10 থেকে 20। তো প্রথমে তোমরা 90 থেকে 95% হলো ইন্টারফেস, এটা মুখস্থ করবা। দেন 100 থেকে বিয়োগ করে এমটা বের করে নিবা। তবে তোমরা মনে রাখবা যে কোষ চক্রে সবচেয়ে বেশি সময় বের হলো এস দশায়, কতটুকু, 30 থেকে 50%। ওটার সাথে মিলাই জি1টা পড়ে নিবা 30 থেকে 40%। আর একটা হলো হলো জি টু বাদ থাকতেছে, জি টু একটু মুখস্থ রাখবা, 10 থেকে 20%, কয়েকবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। কিন্তু এই পার্সেন্টেজ গুলো তোমরা সব একসাথে লিখে রাখবা। যে আমি এমনি লিখে দিয়েছি, তোমরা এমনি একসাথে লিখে রাখবা। তাহলে কি হবে, তোমার একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে না, একসাথে বললে ঢুকবে না। বাট আলাদা আলাদা পড়লে, ধরো জি1 এর সময় বললা, এস এর সময় বললা, তাহলে গুলাই যাবে। এর জন্য আমি সবগুলা পার্সেন্টেজ তোমাদের একসাথে লিখে দিছি, তাহলে তোমরা একসাথে একটু টেকনিক্যালি পড়তে পারো। তুমি দেখবা পড়তে পড়তে তোমার মাথায় অনেক টেকনিক আসতেছে, যে এইভাবে মনে রাখি, এটা সিকোয়েন্স করি, বা যেমনে সামনে তোমার যেভাবে সুবিধা হয় ওইভাবে এই পার্সেন্টেজ গুলো একটু মনে রাখবা। তো গেল পার্সেন্টেজ গেল। দেন একটা শখ আছে, তো শখটা নিয়ে করলে, তো একটা শখ আছে। শখ কি, শখ হলো তোমার ইন্টারফেস। এই যে ইন্টারফেস আর এম দশার মধ্যে পার্থক্য, তো অলরেডি তোমাদেরকে এইগুলা পড়াই ফেলছি। এখন দেখি নতুন কিছু আছে নাকি, নতুন কিছু আছে নাকি। তো এম দশার মধ্যে পার্থক্য, তো প্রথম পয়েন্ট কি বলছে, প্রথম পয়েন্ট বলছে যে ইন্টারফেস কি, কোষের প্রস্তুতি পর্যায়ে, আর একটা হলো বিভাজন পর্যায়ে। তো এরা আমরা সবাই জানি যে ইন্টারফেসে তোমার দুইটা ধাপ আছে, কি একটা হলো জি1 আর একটা জি2। এই জি1এও প্রস্তুতি নেই, জি2তেও প্রস্তুতি নেই। তো এটাকে তুমি প্রস্তুতি দশাও বলতে পারো, বা এটাকে তুমি কোষের বিশ্রাম দশাও বলতে পারো। যে কোনো একটা কিছু বলতে পারো, এটা প্রস্তুতি দশা বা কোষের বিশ্রাম দশা, যে কোনো একটা কিছু বলতে পারো। আর এম দশাকে, এম দশা হলো কোষের বিভাজন দশা। এটা কিন্তু মুখস্থ করার কিছু না, এটা অলরেডি তুমি পারো, একবার বললে তোমার মাথায় খেলে যাবে। 2 নম্বর কথা কি, 2 নম্বর কথা হলো টাইমিং। তো ইন্টারফেসে কত, 90 থেকে 95%, এটা একটু আগে পড়ানো। আর এটা কত, এটা হলো তোমার 5 থেকে 10%। তো এটাও তোমার অলরেডি পড়াতা। 3 নম্বরে কিসের কথা বলছে, 3 নম্বরে বলছে কি, একটা হলো কোষের বৃদ্ধি, আর একটা কি, আরেকটা হলো কোষের বিভাজন। তো একই জিনিস, একটা হলো কোষীয় সংগঠন কথাটা ইউজ করছে। কোষীয় সংগঠন বলতে তোমার অনেকগুলা কোষ, একটা কোষ না, তো সবগুলা কোষের ক্ষেত্রে তো এই জিনিস হয়। এটা হলো একটা হলো কোষীয় সংগঠনের বৃদ্ধি, আর একটা হলো কোষীয় সংগঠনের বিভাজন। এমনি মনে রাখবা যে একটা বৃদ্ধি আর বিভাজন। অবশ্যই যে ইন্টারফেসে কি হয়, একটা ছোট কোষ কেবলটা বিভাজিত হয়েছে, ওটা আস্তে আস্তে বড় হয়, কিসের মাধ্যমে বড় হয়, ইন্টারফেস পর্যায়ে বড় হয়। আর এই বড় কোষটা তোমার বিভাজিত হয় কখন, এম দশা। এর জন্য এটা বিভাজন আর এটা হলো বৃদ্ধি। এটা কি, প্রস্তুতি, কারণ এর মধ্যে দুইটা পর্যায়ে আছে, জি1 আর জি2। দুইটাতেই কোষ হলো কি, দুইটা জিনিসের জন্য প্রস্তুতি নেই, তার জন্য এটা প্রস্তুতি। এটা বিশ্রাম, কারণ কি এখানে বিভাজন হয় না, যেহেতু বিভাজন হয় না, এর জন্য এটা বিশ্রাম। এর জন্য এটা প্রস্তুতি, এটা বিশ্রাম, এটা বৃদ্ধি, সেমই জিনিস। তো এইভাবে তোমরা মনে রাখবা। তো এইখানে তোমার তাহলে ইন্টারফেসে কোষ কি করে, কোষ হলো প্রস্তুতি নেয়, কোষ বিশ্রাম নেয়, কোষ হলো বৃদ্ধি পায়। আর এম দশায় কোষ শুধু বিভাজিত হয়। তো এইভাবে তুমি এই জিনিসগুলো মনে রাখতে পারো। তো এইগুলো কিন্তু নতুন কিছু না। আরেকটা কথা বলা আছে, এই যে এইখানে তোমার 3 নাম্বার, তোমার ইন্টারফেসে কি হয়, হলো তোমার বংশগতীয় বস্তু মানে ক্রোমাটিন তন্তু পাওয়া যায়।
বংশগতি বস্তু কি হিসেবে থাকে, তোমার ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে। এখানে কি বলছে, ক্রোমাটিন হিসেবে থাকে, ক্রোমাটিন লিখবা না, ক্রোমাটিন তন্তুই লিখবা, ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে। ওখানে একটু কারেকশন করে না, ওটা ক্রোমাটিন হবে না, ক্রোমাটিন তন্তু হিসেবে থাকে। আর এখানে কি ক্রোমোজোম হিসেবে থাকে। এই জিনিসটা কিন্তু আমি যখন প্রথম অধ্যায় পড়েছি তোমাদেরকে বারবার বলছি যে কি, তোমার হলো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু থাকে। এখন আমরা ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোম গুলাই ফেলি। ক্রোমাটিন তন্তু আর ক্রোমোজোম একই জিনিস, অবস্থা ওয়াইজ জিনিসটা ডিফার করে। অর্থাৎ কোষ যখন বিশ্রাম অবস্থায় থাকে তখন হলে এর ভিতরে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু পাওয়া যায়, আর কোষ যখন তোমার বিভাজন অবস্থায় চলে যায় তখন হলে এই ক্রোমাটিন তন্তুটা তোমার ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। এটা কিন্তু বারবার বলেছি। তো তোমরা যদি প্রথম অধ্যায় করে থাকো তাহলে এই পয়েন্টটা তোমাদের নতুন কিছু লাগার কথা না, অলরেডি তোমরা জেনে গেছো। এই যে ইন্টারফেস বিশ্রাম দশা, এই জন্য ক্রোমাটিন তন্তু হিসেবে আছে হলো বংশগতি বস্তু, আর এম দশা হলো বিভাজন পর্যায়ে, এই জন্য কি হলো বংশগতি বস্তু ক্রোমোজোম হিসেবে আছে। তো এই চারটা পয়েন্ট কিন্তু নতুন কিছু না, তোমরা যদি প্রপারলি এই জিনিসগুলো বুঝো, বায়োলজি সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান থাকে, তাহলে কিন্তু এই চারটা পয়েন্টে তোমরা পারবা। তো মোটামুটি আমি যতটুকু দেখাই দিছি তোমাদেরকে কিন্তু পুরাটুকু কভার করে দিছি। তো আজকের ভিডিওতে আমরা মেইনলি অ্যামাইটোসিস সম্পর্কে আলোচনা করলাম, পুরোপুরি আলোচনা করলাম, কোষ সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন, মোটামুটি তোমাদেরকে কোষ মানে বিভাজন সম্পর্কে একটা ধারণা দিলাম, অ্যামাইটোসিস সম্পর্কে আলোচনা করলাম, মাইটোসিস সম্পর্কে একটা হালকা পাতলা আলোচনা করে দিলাম। আর তারপরে হলো তোমার এই যে কোষের চক্র, কোষ চক্র অর্থাৎ কোষের এই ইন্টারফেস আর হলো বিভাজন দশা, এই দুইটা সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করলাম, অর্থাৎ কোষ চক্র সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করলাম। এখানে আরেকটা জিনিস আমি বাদ দিয়েছিলাম, ওই যে বিজ্ঞানীর নামের ওইটা, যে হাওয়ার্ড পেল্ক, এরা মূলত এই কোষ চক্রটা আবিষ্কার করে। অর্থাৎ এই কোষ চক্রের যে ধারণা, এটা মূলত দুইজন বিজ্ঞানী একসাথে দেয়, হাওয়ার্ড আর পেল্ক। তো এই দুইটা মাথায় রাখবা, যে এই বিজ্ঞানীর নাম দুইটা মাথায় রাখবা, যে কোষ চক্রের ধারণা দেয় হলো দুইজন বিজ্ঞানী, হাওয়ার্ড আর পেল্ক। তো এই জিনিসটা আমি একটু স্কিপ করে দিয়েছিলাম, আমার খেয়াল নাই, তো এটা একটু মাথায় রাখবা। এই তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি কোষ চক্র করলাম, মাইটোসিস সম্পর্কে একটা ধারণা তোমরা অলরেডি পেয়ে গেছো, কোষ বিভাজন সম্পর্কেও ধারণা পেয়ে গেছো। নেক্সট ভিডিওতে আসলে মাইটোসিস প্রক্রিয়াটা আসলে কেমনে হয় একদম বিস্তারিত A to Z আমরা নেক্সট ভিডিওতে শিখবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।